কে তুমি? আমি এখানে কেন? আমি তোমাকে চিনি না। কার লোক তুমি? কার এত সাহস যে এমপির লোকের গায়ে হাত দেয়? স্পাইডার কিং কোনো উত্তর দেয় না। সে টেবিলের ওপর রাখা একটি ট্রলি টেনে শফিকের সামনে নিয়ে আসে। ট্রলিতে সাজানো আছে বিভিন্ন ধরনের সার্জিক্যাল যন্ত্রপাতি। সে একটা ছোট স্ক্যালপেল হাতে নেয়। আলোর প্রতিফলনে সেটি ঝিলিক দিয়ে ওঠে। মানুষ যখন মারা যায় শফিক, তখন তার পদমর্যাদা বা কার লোক সেটা ম্যাটার করে না। শুধু ম্যাটার করে তার পাপের বোঝা কতটা ভারী। আজ আমি তোর সেই বোঝাটা একটু হালকা করব। কণ্ঠস্বরটি যাত্রিকভাবে পরিবর্তন শোনা যায়। কথাগুলো যেন কবরের ভেতর থেকে উঠে আসছে। সে ধীরে ধীরে শফিকের ডান কানের কাছে মুখ নিয়ে যায়। তারপর বলে, তোদের সেই রাতের কথা মনে আছে, যখন এক সৎ এসপির বাড়িতে তোরা আগুন লাগিয়েছিলি? দাউ দাউ করে জ্বলছিল ঘরটা। ভেতর থেকে একজন মা আর বাবা চিৎকার করে তাদের সন্তানকে বাঁচানোর আকুতি জানাচ্ছিল, আর তুই বাইরে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছিলি, মনে পড়ে? শফিকের চোখ বড় বড় হয়ে যায়। আতঙ্কে তার কণ্ঠস্বর বুঝে আসে। তুমি তুমি কে? পুলিশ? স্পাইডার কিং হাসে। সেই হাসি মাস্কের আড়ালে বীভৎস শোনায়। সে হঠাৎ করে শফিকের কানের লতিতে স্ক্যালপেনের চির ফেলে। শফিক গগনবিদারী চিৎকার দিয়ে ওঠে। আহো, মরে গেলাম। কে আছো? বাঁচাও। চিৎকার কর, আরও জোরে। ওই রাতে আমার মাও এভাবে চিৎকার করেছিল, কিন্তু তোরা দয়া দেখাসনি। আজ আমি তোকে দয়া দেখাবো, তবে সেটা মৃত্যুর মাধ্যমে। স্পাইডার কিং এবার একটা বড় হুক হাতে নেয়। শফিকের প্যান্টের কাপড় কেটে সে তার প্যান্টের গোড়ালির পেশিতে হুকটা গেঁথে দেয়। রক্তের একটা ফিনকি এসে স্পাইডার কিং এর কালো জ্যাকেটটায় লাগে। সে ভ্রুক্ষেপ করে না। সে খুব নিখুঁতভাবে শফিকের পায়ের চামড়াটি টেনে আলাদা করতে শুরু করে। ওরে মারে, জ্বলছে আমার। মরে গেলাম। তুই জানিস শফিক, মানুষের শরীরে কতগুলো স্নায়ু থাকে? আমি আজ তোর প্রতিটা স্নায়ুকে আলাদাভাবে যন্ত্রণা দেব। তুই এক নিমেষে মরবি না, তুই মরবি মিলিমিটার হিসেবে। প্রায় 1 ঘন্টা ধরে চলে সেই বীভৎস তাণ্ডব। শফিকের শরীরটা এখন আর চেনা যাচ্ছে না। তার বুকের খাঁচাটা উন্মুক্ত করে দিয়েছে স্পাইডার কিং। হৃৎপিণ্ডটা এখনও ধকধক করছে। সে খুব আলতো করে হৃৎপিণ্ডটা ছুঁয়ে দেখে। বিদায় শফিক, জাহান্নামে গিয়ে বলিস স্নাইডার কিং আসছে। সে শফিকের হৃৎপিণ্ডটা জোরে চেপে ধরে ছিঁড়ে বের করে আনে। শফিকের শরীরটা শেষবারের মতো ঝাড়া দিয়ে নিথর হয়ে যায়। কিং শান্তভাবে তার হাতে থাকা গ্লাভস খোলে। পকেট থেকে একটা সাদা কার্ড বের করে সে শফিকের লাশের ওপর রাখে। সেখানে লেখা, অবিচার যখন নিয়ম হয়ে দাঁড়ায়, তখন প্রতিরোধী হয়ে ওঠে ধর্ম। যে হাত অন্যের রক্তে রঞ্জিত, সে হাত কেটে ফেলাই মহত্ব। পরের দিন সকাল 10টা। ডিআইজি অফিসের কনফারেন্স রুমে বসে আছে একদল পুলিশ। রোহান সেখানে একটা কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো অগোছালো, ইউনিফর্মের কলারটা একটু বাঁকা। সবাই তাকে নিয়ে টিটকারি করছে। আরে, আমাদের সুপার কপ রোহান সাহেব এসেছেন। কি খবর রোহান? কাল রাতেও কি ফাইল গুছাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন? রোহান কাচুমাচু করে উত্তর দেয়, না মানে স্যার, শরীরটা একটু খারাপ ছিল, আমি কাজটা শেষ করতে পারিনি। ডিআইজি আসলাম রাগের টেবিল চাপড়ান। ধুর মিয়া, এদিকে এমপির লোক খুন হলো আর আপনি ফাইল গোছানো নিয়ে পড়ে আছেন। আপনার মতো অযোগ্য অফিসার আমি জীবনও দেখিনি। শহরের নামকরা গুন্ডা টাইগার শফিককে কেউ একজন নৃশংসভাবে খুন করে গেছে। পুরো এলাকায় আতঙ্ক, আর আপনি এখানে দাঁড়িয়ে ফাইল গোছানোর অজুহাত দিচ্ছেন। স্যার, আমি আমি চেষ্টা করছি অপরাধীকে খুঁজে বের করতে। পুরো রুম হাসিতে ফেটে পড়ে। সবাই হাসতে হাসতে বলে, আপনি খুঁজবেন? আপনি তো নিজের চশমা খুঁজে পান না ঠিক মতো। যান, গিয়ে চা নিয়ে আসেন সবার জন্য। আপনার দ্বারা এটাই ভালো হবে। রোহান মুখ নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। করিডোরে হাঁটতে হাঁটতে তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। কেউ জানে না এই অযোগ্য অফিসারের পকেটে এখনো শফিকের একটা আঙুল রয়ে গেছে, যা সে ট্রফি হিসেবে রেখেছে। দুপুরবেলা রোহানকে পাঠানো হয় একটি চেকপোস্ট ডিউটি করতে, একটা শাস্তিমূলক বদলি। কড়া রোদে সে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা দামি লাল কার দ্রুত গতিতে এসে ব্রেক কষে। দুজন ছিনতাইকারী বাইকে করে গাড়িটিকে থামানোর চেষ্টা করছিল। রোহান দৌড়ে যায়। কি হচ্ছে? ছিনতাইকারীরা পুলিশ দেখে ঘাবড়ে যায়, কিন্তু রোহানের ভীতু চেহারা দেখে তারা সাহস পায়। এই হালা, পুলিশ সর সামনে থেকে, নইলে পেটে চাকু ঢুকিয়ে দিব। রোহান হাত তুলে কাঁপতে শুরু করে। ভাই, ভাই মারবেন না, আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম।
ছিনতাইকারীরা বিদ্রুপের হাসি হেসে যখন গাড়ির ভেতর হাত বাড়ায়, রোহান সুযোগ বুঝে একজনের কবজিতে এমনভাবে চাপ দেয় যে হাড় ভাঙার শব্দ হয়, কিন্তু সে এমন ভাব করে যেন সে পড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়েছে। ছিনতাইকারীরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। গাড়ির কাছ নামে ভেতরে বসে আছে এক অপার্থিব সুন্দরী তরুণী, যার চোখে রাজ্যের বিস্ময় আর ভয়। আপনি কি ঠিক আছেন ম্যাডাম? আমি দুঃখিত, আমি ওদের ধরতে পারলাম না। মেয়েটি অবাক হয়ে রোহানের দিকে তাকায়। এই পুলিশের চোখে কোনো হিংস্রতা নেই, বরং এক অদ্ভুত মায়া আছে। আপনি কি ভয় পাচ্ছিলেন? আপনি কি পুলিশ? আসলে আমি একটু শান্তিপ্রিয় মানুষ তো, লড়াই ঝগড়া আমার একদম ভালো লাগে না। বাবার স্বপ্ন ছিল পুলিশ হব, তাই হয়েছি। নীলা একটু হাসে। তার হাসিটা মেঘলা আকাশে এক চিলতে রোদের মতো দেখায়। আমার নাম নীলা। আমি এমপি জহিরুল হকের মেয়ে। আপনাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আপনার নামটা কি জানতে পারি? ও, নামটা তো লেখা আছে। রোহান বুকটা ধক করে ওঠে। এমপির মেয়ে? সে নিজেকে সামলে নেয়। আমি রোহান, এসপি রোহান। যদিও সবাই আমাকে খুব একটা পছন্দ করে না। কেন? আপনি তো খুব ভালো মানুষ। আজকাল ভালো মানুষদেরই কেউ পছন্দ করে না। আমার ফোন নাম্বারটা রাখুন, কোনো বিপদে পড়লে জানাবেন। নীলা একটা কার্ড বাড়িয়ে দেয়। রোহান কার্ডটা নেয়। নীলা চলে যাওয়ার পর রোহান কার্ডটির দিকে তাকিয়ে থাকে। তার মনে এক অদ্ভুত পরিকল্পনা খেলে যায়। নীলা, তুমি জানো না তোমার বাবা কি পাপ করেছে? সেই পাপের শাস্তি তোমাকে দিয়ে শুরু করলে কেমন হয়? না, তোমাকে আমি ভালোবাসার মরণ ফাঁদে ফেলবো, তারপর তোমার সামনেই তোমার বাবাকে নরক দেখাবো। রোহান বিড়বিড় করে কথাগুলো বলে আর তার হাতের মুঠোয় কাঠটা দুমড়ে মুচড়ে ফেলে। তার চোখ আবার সেই ভয়ঙ্কর লাল রং ধারণ করে। সে এখন আর এমপি রোহান নয়, সে এখন শিকারে বের হওয়া স্পাইডার কিং। শহর যখন অন্ধকারে ডুবতে শুরু করে, রোহান তার আস্তানায় ফিরে যায়। আস্তানাটি মাটির নিচে এক গোপন কুঠুরি। চারিদিকে অসংখ্য মনিটর স্ক্রিন, যেখানে এমপির বাড়ির প্রতিটা কোণার সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। সে নীলার ছবির ওপর বড় কোণে স্ক্রিনে আনে। তোমার বাবার পাপের প্রায়শ্চিত্ত হবে নীলা, আর সেটা হবে খুব বীভৎসভাবে। সে একটা বড় ছোরা নিয়ে নীলের ছবির ওপর দেওয়ালে গেঁথে দেয়, রক্তের মতো লাল রং দিয়ে। দেওয়ালে লেখা মিশন 1 শুরু। শহরের বাতাসে এক বারুদের চেয়ে বেশি আতঙ্কের গন্ধে। টাইগার শফিকের সেই বীভৎস মৃত্যুর খবর দাবালনের মতো ছড়িয়ে পড়েছে আন্ডারওয়ার্ল্ডে। এমপি জহিরুল হকের ড্রয়িং রুমে আজ থমথমে পরিবেশ বিরাজ করছে। দামি সোফায় এমপি জহিরুল ঘন ঘন কপাল মুছছেন। তার সামনে দাঁড়িয়ে আছে শহরের বড় বড় সব গ্যাংস্টার আর দুর্নীতিবাজ পুলিশ অফিসাররা। আমার সবচেয়ে বিশ্বস্ত লোকটাকে কসাইয়ের মতন কেটে রেখে গেল, আর আপনারা কেউ টেরও পেলেন না? এই শহর কি মগের মূল্য পেয়েছে? ডিআইজি আসলাম আমতা আমতা করে সামনে এগিয়ে আসে। স্যার, খুনি খুব প্রফেশনাল। কোনো আঙ্গুলের ছাপ নেই, কোনো সিসিটিভি ফুটেজ নেই, শুধু এই অদ্ভুত নোটটা রেখে গেছে। লাইট কিং নামটা আগে কখনো শুনিনি। আমি কোনো অজুহাত শুনতে চাই না আসলাম সাহেব। এই স্নাইডার কিংকে আমার চাই, জ্যান্ত হোক বা মরা। সে আমার সাম্রাজ্যে হাত দিয়েছে, এর মাসুল তাকে দিতেই হবে। ঠিক সেই মুহূর্তে দরজার আড়ালে মাথা নিচু করে ফাইল হাতে দাঁড়িয়ে থাকে রোহান। তার ঠোঁটের কোণে এক অদৃশ্য তাচ্ছিল্যের হাসি। সে ভেতরে প্রবেশ করে কাচুমাচু ভঙ্গিতে। স্যার, ওই মানে শফিক সাহেবের লাশের পোস্টমর্টেম রিপোর্টটা এনেছি। ডিআইজি আসলাম রেগে ফেটে পড়েন। আবার আপনি? যেখানে বাঘে মহিষে এক ঘাটে জল খাচ্ছে, সেখানে আপনি এই ফালতু রিপোর্ট নিয়ে এসেছেন? বের হন এখান থেকে। কিন্তু এমপি জহিরুল হঠাৎ থামিয়ে দেন। তার মাথায় একটা ধূর্ত বুদ্ধি খেলে যায়। দাঁড়ান আসলাম সাহেব, এই যে রোহান সাহেব, আপনার মুখটা কেমন চেনা চেনা লাগছে। যাই হোক, আপনি তো খুব শান্ত আর সৎ অফিসার হিসেবে পরিচিত, তাই না? এই কেসটা আমি আপনাকে দিচ্ছি। আপনি এই স্নাইডার কিংকে খুঁজে বের করবেন। পুরো রুমে হাসির রোল পড়ে যায়। জহিরুলের উদ্দেশ্য পরিষ্কার। একজন অযোগ্য অফিসারকে দায়িত্ব দিলে তদন্ত কোনোদিন এগোবে না, আর আড়ালে তার নিজের গুন্ডারা খুনিকে খুঁজে বের করবে। কিন্তু স্যার, আমি কিভাবে পারবো? আমি তো এসব ভয় পাই। আপনাকে পারতেই হবে, এটা উপর মহলের আদেশ। আজ থেকে আপনি এই স্পেশাল টাস্ক ফোর্সের ইনচার্জ। রিয়ান মনে মনে অট্টহাসি দেয়। বাক্যে দেওয়া হলো নিজেকেই শিকার পাহারা দেওয়ার দায়িত্ব। শহরে এক নিরিবিলি ক্যাফে। বিকালের রোদে চারপাশে সোনালি বর্ণ ধারণ করেছে। নীলা জানালার পাশের টেবিলে বসে কফি খাচ্ছে। তার মন বারবার গতকালে সেই পুলিশ অফিসার রোহানের মুখটা ভেসে উঠছে। লোকটা অদ্ভুত। পুলিশ ইউনিফর্ম পরে কিভাবে কেউ এতটা ভীতু হতে পারে, তা নীলার মাথায় ঢুকছে না। ঠিক তখনই ক্যাফেতে 3টে বকাটে ছেলে ঢোকে। তাদের চালচলন খুব একটা সুবিধার নয়।
তারা সোজা নীলার টেবিলের সামনে এসে দাঁড়ায়। তারা জানে না নীলা এমপির মেয়ে, কারণ নীলা কখনো সিকিউরিটি নিয়ে ঘুরতে পছন্দ করে না। বিপদে পড়লে বাবার হেল্পও নেয়। একজন এসে বলে, কি ব্যাপার সুন্দরী, একা একা কফি খাচ্ছ কেন? আমাদের সাথে একটু আড্ডা দাও। নীলা ভুরু কুচকে তাকায়। সে তার বাবার পরিচয় দিয়ে এদের ভয় দেখানোর চেষ্টা করে। তোমরা কি জানো আমি কার মেয়ে? এমপি জহিরুল হকের সাথে ঝামেলা করলে তোমাদের কঙ্কালও খুঁজে পাওয়া যাবে না। ছেলেরা হো হো করে হেসে ওঠে, কারণ নীলার কথায় ওদের বিশ্বাস হয় না। তাদের একজন নীলার হাত ধরার চেষ্টা করে। নীলা চিৎকার দিয়ে ওঠে। ঠিক সেই সময় ক্যাফের দরজা ঠেলে ভেতরে ঢোকে রোহান। গায়ে ওর পুলিশের পোশাক নেই। খেস খুব দ্রুত পায়ে নীলার কাছে এগিয়ে আসে। আপনারা কি করছেন? ওনাকে ছেড়ে দিন। ওই কে রে তুই? আমি পুলিশ অফিসার, আপনাদের থানায় নিয়ে যাব। রোহানের কথা শুনে বকাটেগুলো একে অপরের দিকে তাকায়। তারপর একজন রোহানের কলার চেপে ধরে। ওরে বাবা, পুলিশ এসছে আমাদের ধরতে। এই তোর পিস্তল কই? নাকি বাসায় রেখে এসছিস? বকাটে ছেলেটা রোহানের মুখে একটা সপাটে চড় মারে। রোহান ছিটকে পড়ে টেবিলের ওপর। নীলা অবাক হয়ে দেখছে একজন পুলিশ অফিসারের পেয়ে মার খাচ্ছে, অথচ কোমরে পিস্তল আছে। দয়া করে মারবেন না, আমি শুধু ডিউটি করছি, ওনাকে যেতে দিন। রোহান কাকুতি মিনতি করছে। বকাটেগুলো এবার রোহানকে লাথি মারতে শুরু করে। রোহান গুটিসুটি মেরে মেঝেতে পড়ে আছে। তার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। নীলা সহ্য করতে না পেরে চিৎকার করে। থামুন আপনারা, ওকে মারছেন কেন? আমি এক্ষুনি বাবাকে কল দিব। বিশ্বাস হচ্ছে না আমি কে? ওকে ছেড়ে দে। বকাটেগুলো রোহানকে আরও কয়েকটা লাথি দিয়ে নীলার দিকে এগোয়, কিন্তু রোহান মেঝেতে পড়ে থাকা অবস্থায় নিচ থেকে একজনের পা জড়িয়ে ধরে। না নীলা ম্যাম, আপনি চলে যান। আমি মরলে মরব, কিন্তু আপনি আমার সামনে বিপদগ্রস্ত হবেন না। বকাটে ছেলেটার আগে অন্ধ হয়ে পকেট থেকে একটা সুইচ রিচার বের করে রোহানের হাতে একটা পোঁচ দেয়। ফিনকি দিয়ে রক্ত বের হয়, কিন্তু রোহান হাত ছাড়ে না। সে দাঁতের তার চেপে লোকটার পা ধরে টেনে রাখে। ক্যাফের অন্য লোকজন ভয়ে পিছিয়ে যায়। হঠাৎ বাইরে পুলিশের সাইরেন শোনা যায়। বকাটেগুলো ভয় পেয়ে যায়। তারা রোহানকে ধাক্কা দিয়ে ফেলে দ্রুত পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। নীলা দৌড়ে এসে রোহানের পাশে বসে। সে নিজের ওড়না ছিঁড়ে রোহানের হাতের ক্ষত জায়গা বাঁধতে থাকে। তার চোখে জল এসেছে। সে ভাবতেও পারেনি এই অপদার্থ লোকটা তাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচিয়ে রাখবে। আপনি এত বোকা কেন? আপনার কাছে অস্ত্র আছে, তবুও আপনি মার খেলেন কেন? রোহান খুব কষ্ট করে হাসার চেষ্টা করে। তার ঠাটুর খোঁটিন ফেটে রক্ত ঝরছে। আমি আসলে লড়তে জানি না নীলা ম্যাম, আমি শুধু জানি আমার সামনে কোনো মেয়ের অপমান হতে দেওয়া যাবে না। আমি খুব সাধারণ একজন মানুষ, ইউনিফর্মটা আমার গায়ে বড় বেশি ভারী লাগে। নীলার মনে এক অদ্ভুত আবেগের সৃষ্টি হয়। সে রোহানকে ধরে তুলতে সাহায্য করে। আপনি আজ আমার বাড়িতে যাবেন। আমার বাবা আপনাকে পুরস্কৃত করবে। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। রোহান মাথা নাড়ে। সে খুব বিনীতভাবে নীলার প্রস্তাব প্রত্যাখ্যান করে। না ম্যাম, আপনার বাবা বড় মানুষ, আমি সেখানে যাওয়ার যোগ্য নই। আমি বরং হাসপাতালে যাই। আপনি সাবধানে বাড়ি যান, আর পারলে সিকিউরিটি রাখবেন। এসব ভালো লাগে না। আচ্ছা, আমার ফোর্স চলে এসেছে, যাই আমি। রোহান টলতে টলতে ক্যাফে থেকে বেরিয়ে যায়। নীলা অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। রাত গভীর হলে রোহানের রূপ বদলে যায়। আজ তার নিশানার এমপির গ্যাংয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সাপুরে কালাম। কালাম বিখ্যাত তার বিষাক্ত সাপের থাবা আর ড্রাগ ব্যবসার জন্য। শহরের বাহিরে তার গোপন আস্তানায় তখন মদের আসর বসেছে। রোহান আজ পুরো কালো কমান্ডো ড্রেস পরেছে, মুখে সেই পৈশাচিক হাসির মাস্ক। সে আস্তানার পেছনের দেয়াল টপকে ভেতরে ঢোকে। তার হাতে আজ আছে বিশেষ বন্দুক, আরও আছে একটা বিশেষ ধরনের তারের ফাঁস আর একটা ছোট্ট ড্রিল মেশিন। সে সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা দুজন গার্ডকে এক নিমেষে খতম করে। তাদের খুলি উড়ে যায়, কিন্তু কোনো শব্দ হয় না। রোহান ভেতরে ঢোকে বিড়ালের মতো নিঃশব্দে। কালাম তখন একটা সাপের সাথে খেলছিল। তোর সাপগুলো কি খুব বিষাক্ত রে কালাম? কিন্তু আমার কাছে এমন বিষ আছে যা তোকে তিলে তিলে শেষ করবে। কালাম চমকে ওঠে, পিস্তল বের করার চেষ্টা করে, কিন্তু তার আগে একটা ধারালো তার এসে তার কবজি পেঁচিয়ে ধরে। রোহান এক টানে কালামের কবজিটা আলাদা করে দেয়। ফেনকি দিয়ে রক্ত ছুটে যায় সাপের খাঁচার ওপর। আহ, কে তুই? এখানে কি চাস? ছাড় আমাকে, অনেক যন্ত্রণা হচ্ছে। তাকিয়ে দেখ কি সুন্দর লাল রং। দেখ কালাম, তোর রক্ত দেখে তোর সাপগুলোও আজ ভয় পাচ্ছে। আর আমাকে চিনলি না? আমি তো স্নাইডার কিং। রোহান কালামকে টেনে হিঁচড়ে নিয়ে যায় তার ড্রিল মেশিনের কাছে। সে কালামের হাতের ওপর ড্রিলটা সেট করে। এই ড্রিলটা যখন তোর হাড় ফুটো করবে, তখন সেই শব্দটা হবে তোর জীবনের শেষ গান।
রোহান ড্রিল মেশিনটা চালু করে। ঘন ঘর শব্দে কালামের হাঁটুর মালাই চাকি গুঁড়ো গুঁড়ো হতে থাকে। কালামের চিৎকার দেওয়ালের ধাক্কা খেয়ে ফিরে আসে। রোহান খুব শান্তভাবে কালামের চোখের মনে দুটো একটা চিমটি দিয়ে উপড়ে ফেলে। অন্ধ হয়ে মরা অনেক ভালো কালাম, কারণ নরকের দৃশ্য তুই সহ্য করতে পারবি না। কালামের শরীরটা যখন নিথর হয়ে যায়, রোহান একটা কাচের জারে কালামের চোখ দুটো ভরে নেয়। সে গাছের পাশে নতুন একটা চিরকুট রাখে। অন্ধ চোখ দিয়ে যখন পাপ দেখা বন্ধ হয় না, তখন সেই চোখ উপড়ে ফেলাই শ্রেয়। মৃত্যু তোমার মুক্তি নয়, মৃত্যু তোমার দণ্ড। পরদিন সকালে এমপি অফিসে হুলস্থুল পড়ে যায়। সাপুরে কালামের বিধ্বস্ত খুনের ছবি দেখে ডিআইজি আসলামের হাত থেকে কপির কাবি পড়ে যায়। এ তো মানুষ নয়, এ তো আস্ত শয়তান। কালামের চোখে দুটো পর্যন্ত নিয়ে গেছে। রোহান দরজার কাছে দাঁড়িয়ে ফাইল লিখছিল। সে এগিয়ে আসে। স্যার, আমি খুব ভয়ে আছি। এই স্নাইডার কিং তো আমাদের সবাইকে মেরে ফেলবে। আমি মনে হয় এই কেসটা ছেড়ে দেব স্যার। চুপ করুন গর্ধব, আপনি ইনচার্জ, আপনি কাজ করবেন। আর শুনুন, এমপি সাহেব খুব রেগে আছেন। তিনি আজ রাতে একটা বড় অপারেশন চালাবেন ভাবছে। আপনি শুধু আমাদের ব্যাকআপ দিবেন। রোহান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার মনের ভেতর শয়তানি বুদ্ধি ঘুরছে। সে জানে জহিরুল হক আজ রাতে নিজের বাহিনীকে নামাবে, আর এটাই হবে তার জন্য সেরা সুযোগ। অফিস থেকে বেরিয়ে এসে নীলাকে ফোন করে। হ্যালো নীলা ম্যাম, আজ রাতে ঘর থেকে বের হবেন না প্লিজ। পরিস্থিতি ভালো নয়। কেন রোহান, আপনি কি আমার জন্য চিন্তা করছেন? হ্যাঁ, খুব চিন্তা করছি। আমি চাই না আপনার সুন্দর মুখে কোনো দুশ্চিন্তার ভাঁজ পড়ুক। নীলা ওপাশে হাসে। সে জানে না এই চিন্তা আসলে একটা বড় ঝড়ের পূর্বাভাস। শহরের রাজপথে রাতের নিস্তব্ধতা নেমেছে, তবে এমপি জহিরুল হকের বিলাসবহুল ভিলার ভেতর অশান্তির আগুন জ্বলছে। সাপুরে কালামের বিধ্বস্ত মৃত্যু আর তার চোখ উপড়ে নেওয়ার ঘটনা আন্ডারওয়ার্ল্ডের হাড় হিম করে দিয়েছে। জহিরুল হক ড্রয়িং রুমের পায়চারি করছে। তার হাতে একটি দামি চুরুট, যা থেকে অনবরত ধোঁয়া বেরোচ্ছে। তার সামনে মাথা নিচু করে বসে আছে কসাই বাড়ি এমপি টর্চার ছেলের ইনচার্জ। বাড়ি কালামের মতন লোক, যার সাথে সব সময় 20 জন সশস্ত্র বডিগার্ড থাকে, তাকে এই স্নাইডার কিং তুলে নিয়ে গেল আর কেউ টেরও পেল না। তোরা কি সবাই চুরি করে বসে আছিস? স্যার, লোকটা কোনো মানুষ না। সে যেন বাতাস হয়ে আসে আর তুফান হয়ে বেরিয়ে যায়। কলাম ভাই আর বডিগার্ডদের যেভাবে মারা হয়েছে, তাতে মনে হচ্ছে কোনো এক্সপার্ট স্নাইপার বা কমান্ডো এই কাজ করেছে। আমাকে জ্ঞান দিবি না বাড়ি। ওই বোকাশোকা এমপি রোহানকে আমি এই কেস দিয়েছি যাতে তদন্ত আটকে থাকে, কিন্তু তোরা যদি আসল খুনিকে না ধরতে পারিস, তবে তোদের সবার অবস্থাও কালামের মতন হবে। ঠিক সেই সময় নীলা ড্রয়িং রুমে প্রবেশ করে। তার পরনে হালকা বেঙ্গলি রঙের একটা কামিজ। বাবার উত্তেজিত চেহারা দেখে সে একটু থমকে দাঁড়ায়। বাবা, তুমি এত রাত পর্যন্ত জেগে কেন? শরীর খারাপ করবে তো। জহিরুল হক নিজের রাগ সামনে নিয়ে মুখে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে তোলেন। তিনি তার একমাত্র মেয়েকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসেন। কিছু না মা, ব্যবসার একটু ঝামেলা। তুই এখনো ঘুমাসনি কেন? আসলে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। বন্ধু বলতে একজন পুলিশ অফিসার, তার নাম রোহান। দেখতেও কাজে একদম হাদারাম একটা। সে আমাকে 2 বার সেভ করেছে জানো। উনি খুব ভালো মানুষ বাবা। জহিরুল হক একটু অবাক হয়। তার মেয়ে একজন সাধারণ পুলিশ অফিসারের প্রশংসা করছে, এটা তার কাছে নতুন। রোহান, ও তো একটা অপদার্থ। পুলিশ ডিপার্টমেন্টের ওর কোনো সম্মান নেই। ওর সাথে বেশি মিশিস না মা। তুমি ভুল বুঝছো বাবা। ও খুব সৎ, তাই হয়তো চতুর মানুষের সাথে তাল মেলাতে পারে না। ও আমাকে আজ ফোন করে সাবধান করে দিয়েছে যাতে বাইরে না বের হই। ও আমার খুব কেয়ার করছে। জহিরুল হক মনে মনে হাসেন। তিনি ভাবছে রোহানকে ব্যবহার করে নীলার নিরাপত্তা নিশ্চিত করা যাবে, আবার নিজের কাজও উদ্ধার হবে। পরদিন দুপুরবেলা রমনা পার্কের এক কোণার বেঞ্চিতে বসে আছে রোহান আর নীলা। রোহানের হাতে এক ছোঙা বাদাম। সে খুব নিবিষ্ট মনে বাদাম ছুলছে আর মাঝে মাঝে নীলার দিকে তাকাচ্ছে। আপনি কি সব সময় এত কথা কম বলেন? আসলে কথা বলার মতো মানুষ খুব একটা পাওয়া যায় না তো। মানুষ সাধারণত নিজের স্বার্থ ছাড়া কথা বলে না। নীলা একটু ঝুঁকে বসে রোহানের দিকে তাকায়। আপনার সম্পর্কে আমার বাবা খুব ভালো একটা কথা বলেনি। উনি বলেন আপনি নাকি খুব ভীতু। আসলেই কি আপনি ভয় পান? রোহান হাসে। তার হাসিতে এক ধরনের বিষাদ মিশে থাকে। ভয় তো সবাই পায় ম্যাম, কেউ প্রকাশ করে কেউ করে না। আমি রক্ত দেখলে ভয় পাই, মানুষের চিৎকার শুনলে আমার কানে তালা লেগে যায়, তাই তো আমি ফিল্ডে যাই না। রোহান যখন এই কথাগুলো বলছে, তার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে ওঠে। তার একজন গোপন সোর্স খবর পাঠিয়েছে এমপির পরবর্তী
ড্রাগের চালান আজ রাতে বুড়িগঙ্গা দিয়ে ঢুকবে। আপনি কি কাল রাতে ফ্রি আছেন? আমরা কি মুভি দেখতে যেতে পারি? রোহান নীলার চোখের দিকে তাকায়। কাল রাতে আমার একটা ডিউটি আছে ম্যাম, তবে পরশু নিশ্চয়ই যাব। বেশ, তাহলে আজ উঠি। নীলা চলে যায়। তারপর রাত 2টা, বুড়িগঙ্গা তীরে এক অন্ধকার গুদাম ঘর। এমপির অনগত ছোটখাটো এক গ্যাং লিডার বাঁকা রতন সেখানে অপেক্ষা করছে। 4 জন বডিগার্ড অস্ত্র নিয়ে পাহারায়। হঠাৎ নদীর বুক চিরে একটা ছোট্ট নৌকা এগিয়ে আসে। নৌকা থেকে কেউ একজন ভারী কিছু নামানোর শব্দ হয়। কে ওখানে? মাল নিতে আসছিস? পাসওয়ার্ড বল। কোনো উত্তর আসে না। হঠাৎ একটা ধোঁয়া বোমা ফেটে পুরো এলাকায় কুয়াশায় ঢেকে যায়। বডিগার্ডরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে, কিন্তু নিস্তব্ধতা ভেঙে শুধু আর্তচিৎকার শোনা যেতে থাকে। রতন ভয়ে একটা বড় ড্রামের আড়ালে লুকায়। কে তুই? সামনে আয়। আমি রতন, এমপির লোক। আমাকে মারলে তোকে কেউ বাঁচাতে পারবে না। পাশে ভেদ করে এগিয়ে আসে স্পাইডার কিং। তার হাতে এবার একটা অদ্ভুত অস্ত্র, একটা চাবুক যাতে ছোট ছোট ব্লেড লাগানো। সে রতনের বডিগার্ডদের গলা এমনভাবে কেটেছে যে তাদের মাথাগুলো শরীরের সাথে মাত্র সুতোর মতো চামড়া দিয়ে ঝুলে আছে। রোহান রতনের সামনে এসে দাঁড়ায়। রতন ভয়ে প্রস্রাব করে দেয়। স্পাইডার কিং, ক্ষমা করুন ভাই, আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো শুধু হুকুমের গোলাম। হুকুমের গোলাম? 5 বছর আগে এক অসহায় দম্পতি যখন হাত জোর করে প্রাণ ভিক্ষা চেয়েছিল, তখন তুই তাদের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছিলি, মনে আছে রতন? রতন ঘামতে থাকে। সে বুঝতে পারে এই লোক সব জানে। সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু রোহানের চাবুক তার পায়ে পেঁচিয়ে যায়। ব্লেডগুলো মাংসের গভীরে ঢুকে গিয়ে রতনের গোড়ালি ছিঁড়ে ফেলে। ও মা গো, পাটা শেষ হয়ে গেল। আমাকে মেরে ফেলুন ভাই, আমাকে কষ্ট দেবেন না। মরা তো অনেক সহজ রতন, আমি তোকে মরতে দেব না। তুই বেঁচে থাকবি, কিন্তু কোনোদিন নড়াচড়া করতে পারবি না। রোহান রতনের মেরুদণ্ডের হাড়ের ওপর এক বুট দিয়ে জোরে চাপ দেয়। একটা মর্মর শব্দ হয়। রতনের শরীরটা ধনুকের মতো বেঁকে যায়। সে চিৎকার করতে গিয়েও পারে না, কারণ রোহান তার মুখে একটা কাপড় গুঁজে দেয়। রোহান খুব ধীরে সুস্থে ভাবে রতনের জিপটা টেনে বের করে। মিথ্যা কথা আর এমপির গুণগান গাওয়ার জন্য এই জীবটা খুব দায়ী। সে চাবুকের ব্লেড দিয়ে রতনের জিপটা মূল থেকে কেটে ফেলে। রক্তে রতনের জামা ভিজে একাকার। রতন যন্ত্রণায় ছটফট করতে করতে জ্ঞান হারায়। রোহান তাকে মারে না। সে চায় রতন মঙ্গু হয়ে সারা জীবন এমপির ব্যর্থতার প্রতীক হয়ে বেঁচে থাকুক। রোহান সেখানে একটা ছোট নোট ফেলে রাখে। অস্ত্র দিয়ে শরীর জেতা যায়, কিন্তু ভয় দিয়ে আত্মা জয় করা যায় না। যে জীব দিয়ে বিষ ছড়ানো হয়, সেই জীবই সর্বনাশের মূল। সকাল 10টা, ঢাকা শহরের ব্যস্ত পুলিশ সদর দপ্তর। রোহানের মুখের ওপর কতগুলো পত্রিকা ছুঁড়ে মেরে ডিআইজি অফিসার এসি রুমে বসে বিশাল ভুড়িওয়ালা ডিআইজি সাহেব চিৎকার করছে। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এসপি রোহান। রোহানের পরনে কুচকানো ইউনিফর্ম, চুল ঠিক মতো চিরুনি দেওয়া নেই। তাকে দেখে মনে হচ্ছে সে একটু আগে ঘুম থেকে উঠে এসেছে। এইসব কি? কালকে তোমাকে বললাম পাহারা দেবে সঠিকভাবে। এমপির একটা নৌকা ভর্তি ত্রাণের মাল যাবে শহরের বাইরের নদীপথ দিয়ে। কইছিলে তুমি? পত্রিকায় কি লিখেছে দেখেছো? সরি স্যার, ঘুমিয়েছিলাম। তোমার লজ্জা করে না রোহান? তোমার নাকের নিচ দিয়ে শহরের বড় বড় ক্রিমিনালগুলো খুন হয়ে যাচ্ছে, আর তুমি বলছো কোনো ক্লু নেই। তুমি কি শুধু বেতন খাওয়ার জন্য এই চাকরিতে এসেছো? স্যার, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ওই খুনি কোনো ছাপ পেলে যাচ্ছে না। আমি আসলে বুঝতে পারছি না কি করব। রোহানের কাচুমাচু মুখ দেখে ডিআইজি আর রেগে যান। তিনি টেবিলে চাপড়ে হুঙ্কার দেন। তোমার মতো অপদার্থকে কেন যে এসপি বানানো হলো আমার বোধগম্য নয়। এমপি সাহেবের খাস লোকগুলোকে কাল রাতে যেভাবে মারা হয়েছে তা দেখার পর শহর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। তুমি আজই এই স্লাইড কিং এর খবর বের করবে, তাহলে তোমার চাকরি থাকবে না। গেট আউট। রোহান মাথা নিচু করে স্যালুট দেয়। সে ফাইলগুলো নিয়ে উল্টো পথে হাঁটতে গিয়ে দরজার সাথে ধাক্কা খায়। উপস্থিত অন্য পুলিশ অফিসাররা হো হো করে হেসে ওঠে। রোহান লজ্জা পাওয়ার ভান করে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। করিডোর দিয়ে হাঁটার সময় তার চোখে এক অদ্ভুত শীতলতা ফুটে ওঠে। তার মনে পড়ে 5 বছর আগের সেই রাতের কথা, যেদিন তার চোখের সামনে এমপি সাহেব তার বাবা আর তার মাকে নির্মমভাবে পুড়িয়ে মেরেছিল। কারণ রোহান তখন একজন সৎ পুলিশ অফিসার হিসাবে এমপির অবৈধ জমি দখল আটকে রেখেছিল। সেই দিনের পর থেকে সৎ রোহান মরে গেছে। জন্ম নিয়েছে এক সাইকোপ্যাথ মাফিয়া স্পাইডার কিং। থানা থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠে রোহান। ড্রাইভারকে এক পাশে সরিয়ে সে নিজেই ড্রাইভ করছে। তার ফোন বেজে ওঠে। অজানা নাম্বার থেকে ফোন আসে। বস, কাজ শেষ। এমপি রহমানের সব ড্রাগন এখন আমাদের আস্তানায়। আপনার পরবর্তী আদেশ কি? কোনো চিহ্ন রাখা চলবে না। শহরের যত ছোট গ্যাং আছে সবগুলোকে স্পাইডার কিং এর
ছত্রছায়ায় নিয়ে আসো। যারা মানবে না তাদের কবর খোঁড়ো। আর শোনো, কালকের লাশটা যেন শহরের একদম মোড়ে ঝুলিয়ে দেওয়া হয়। আমি চাই মানুষ ভয় পাক। এমপি জহিরুল হকের অন্দরমহলে এক দুর্গের চেয়ে কম কিছু নয়। চারিদিকে সশস্ত্র প্রহরী, সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়িয়ে 3 গুণ হয়েছে। কিন্তু জহিরুল হকের মনের অবস্থা কমছে না। রতনের সেই কাটা জিভ আর পঙ্গু শরীরের ছবিটা তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। তার মনে হচ্ছে কোনো এক অদৃশ্য নেকড়ে তার চারপাশ দিয়ে ঘুরছে, সে যে কোনো সময় তার ঘাড় কামড়ে বসবে। রোহান এখন এমপি ড্রয়িং রুমে বসে আছে। তার পরনে ইস্ত্রি করা পুলিশ ইউনিফর্ম। সে খুব বিনয়ী ভঙ্গিতে চায়ে চুমুক দিচ্ছে। তার ঠিক সামনেই গম্ভীর মুখে বসে আছেন জহিরুল হক। রোহান, আমি তোমাকে এখানে কোনো কফি আড্ডার জন্য ডাকিনি। নীলার নিরাপত্তার দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। আজ থেকে তুমি নীলার পার্সোনাল প্রোটেকশন অফিসার হিসেবে কাজ করবে। ডিপার্টমেন্ট থেকে আমি সব ব্যবস্থা করে দিয়েছি। রোহান চায়ের কাপটা টেবিলে রাখে। তার মুখে একরাশ দুশ্চিন্তা। স্যার, আমি তো সামান্য একজন এসপি। আমার উপর কেন এই গুরুভার দিচ্ছেন? শহরে তো অনেক চৌকস অফিসার আছে। কারণ তুমি সৎ এবং লোভহীন। বাকিরা হয়তো টাকার কাছে বিক্রি হয়ে যাবে, কিন্তু তোমাকে আমি বিশ্বাস করতে পারি। নীলার উপর যেন আচরও না লাগে। জহিরুল হকের এই কথা শুনে রোহানের ভেতরে এক পৈশাচিক হাসি উঠলে ওঠে। এই লোকটা তার বাবা মাকে পুড়িয়ে মেরেছিল। সে আজ নিজের কলিজার টুকরোকে সে হত্যাকারী হাতে তুলে দিচ্ছে। একেই বলে ভাগ্যের পরিহাস। তখনই সিঁড়ি দিয়ে নেমে আসে নীলা। তাকে আজ আকাশি রঙের কামিজে পরীর মতো লাগছে। রোহানকে দেখে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে যায়। বাবা, তুমি কি রোহানকে আমার বডিগার্ড বানিয়েছো? এটা তো খুব ভালো খবর। হ্যাঁ মা, এখন থেকে তুমি যেখানেই যাবে রোহান তোমার সাথে যাবে। রোহান তোমার সাথে থাকবে। তাহলে রোহান সাহেব, আজ বিকেলেই আমরা বের হচ্ছি। অনেক দিন ধরে ঢাকার বাইরে কোথাও যাওয়ার ইচ্ছে ছিল। আমরা কি মৈনট ঘাটে যেতে পারি? আপনি যেখানে বলবেন ম্যাডাম, আমার কাজই এখন আপনাকে পাহারা দেওয়া। বিকালবেলা মৈনট ঘাটের দিকে রোহানের বাইকটা ছুটে চলেছে। পেছনে বসে আছে নীলা। সে খুব শক্ত করে রোহানের কোমর জড়িয়ে ধরেছে। বাতাসে ঝাপটায় নীলার চুলগুলো রোহানের কাঁধে এসে পড়ছে। রোহানের আনন্দিও নীলার চুলে শ্যাম্পুর ঘ্রাণ পাচ্ছে, কিন্তু তার মস্তিষ্ক তখন হিসেব করছে এমপি পরবর্তী টার্গেট কে হবে। পর্দার পাড়ে বসে সূর্যাস্ত দেখছে দুজনে। চারপাশটা বেশ নিরিবিলি। রোহান, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? রোহান পানির দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ চুপ থেকে সে বলে, ভালোবাসা একটা বিলাসিতা ম্যাম। আমার জীবনে শুধু ঘৃণা আর রক্ত ছিল। আমার বাবা মা যখন মারা যায় তখন আমি বুঝেছিলাম পৃথিবীতে শক্তির চেয়ে বড় আর কিছু নেই। নীলার চোখে পানি চলে আসে। সে রোহানের হাতটা নিজের হাতের ওপর রাখে। আপনার অতীতটা হয়তো খুব কষ্টের ছিল, কিন্তু আমি চাই আপনার ভবিষ্যৎটা সুন্দর হোক। আমি কি পারি না আপনার সেই কষ্টগুলো ভাগ করে নিতে? রোহান নীলার দিকে তাকায়। তার চোখে ক্ষণিকের জন্য মায়া ফুটে ওঠে, কিন্তু পরক্ষণে সেটা বরফের মতো শীতল হয়ে যায়। সে ভাবে, তুমি যদি জানতে এই মুহূর্তে আমি তোমার বাবার কলিজা চিবিয়ে খাবার পরিকল্পনা করছি, তবে কি তুমি আমাকে ভালোবাসতে? আপনি খুব ভালো মেয়ে নীলা, কিন্তু আমার সাথে থাকা মানে আগুনের সাথে থাকা। আমি সেই আগুনে পুড়তেও রাজি রোহান। নীলা ধীরে ধীরে রোহানের কাঁধে মাথা রাখে। রোহান নীলার মাথায় হাত রাখে। দৃশ্যটা খুব রোমান্টিক মনে হলেও রোহানের অন্য হাতে তখন পকেটে থাকা একটা ছোট জিপিএস ট্র্যাকের ওপর। সে জানে এমপি কিছু লোক তাদের গোপনে অনুসরণ করছে। জহিরুল হক কাউকে পুরোপুরি বিশ্বাস করে না। রাত 10টা বাজে। নীলাকে বাড়িতে পৌঁছে দিয়ে রোহান তার ডেরায় ফিরে আসে। তার আস্তানা আজ একজন বন্দী আছে। এমপি টর্চার ছেলের ইনচার্জ কসাই বাড়িকে তার লোকদের দিয়ে সন্ধ্যার পর রাস্তা থেকে তুলে এনেছে যখন সে নেশে চুর হয়েছিল। বাড়ি একটা লোহার পিলারের সাথে শিকল দিয়ে বাঁধা। তার জ্ঞান ফিরতেই সে দেখতে পায় সামনে দাঁড়ানো সেই বিভৎস মুখোশধারী স্পাইডার কিং। কে রে? ছাড় আমাকে। তুই জানিস আমি কে? আমি এমপির কাছের বাড়ি। তোর হাত কেটে কুচি কুচি করে কুত্তাকে খাওয়াবো। রোহান কোনো কথা বলে না। সে এক বালতি বরফ শীতল পানি বাড়ির মাথায় ঢেলে দেয়। বাড়ি ঠান্ডায় কাঁপতে শুরু করে। তো মানুষকে অনেক কষ্ট দিস বাড়ি। আজ আমি তোকে দেখাবো শরীরের প্রতিটা জয়েন্ট আলাদা হওয়ার যন্ত্রণা কেমন। রোহান একটা বিশাল বড় প্লাস বের করে। সে বাড়ির ডান হাতের নখগুলো দিকে তাকায়। তুই নাকি মানুষের নখ উপড়ে ফেলিস? চল দেখি তোর নখগুলো কতটা মজবুত। সে খুব ধীরে ধীরে বাড়ির বৃদ্ধাঙ্গুলের নখটা পেলাস দিয়ে চেপে ধরে। বাড়ি আত্মচিরকাট করে ওঠে। মাগো, ও বাবা রে, ভাই আমাদের ছেড়ে দেন, আমি সব বলে দেব। এমপির সব গুদাম কোথায় আর সব জানি আমি। রোহান এক
হ্যাচকায় নখটা উপড়ে ফেলে। রক্তের ফিনকি বাড়ির মুখে গিয়ে পড়ে। বাড়ির যন্ত্রণায় দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে। আমি তো তোকে প্রশ্নই করিনি বাড়ি। তথ্য দিয়ে তোর মুক্তি মিলবে না। তোকে আজ আমি শিল্প শিখাবো, রক্তের শিল্প। রোহান এবার একটা ছোট হাতুড়ি নেয়। সে বাড়ির পায়ের পাতাটা একটা পাথরের স্ল্যাবের ওপর রাখে। তুই যখন আমার বাবার পা ভেঙে দিয়েছিলি তখন তিনি কি এভাবে চিৎকার করেছিলেন? আপনার বাবাকে আমি তো কাউকে চিনি না, আমি শুধু অর্ডার মানি। অর্ডার মানা তো ভালো গুণ। এখন আমার অর্ডার মান 1 থেকে 10 পর্যন্ত গুনবি। প্রতিটা সংখ্যায় আমি একটা করে হাড় ভাঙবো। রোহান হাতুড়ি দিয়ে বাড়ির আঙুলগুলোর হাড়গুলো একটা একটা করে গুঁড়ো করতে শুরু করে। ঘরটা বাড়ির বীভৎস চিৎকারে ভরে ওঠে। বাড়ি বারবার জ্ঞান হারাচ্ছে আর রোহান ইঞ্জেকশন দিয়ে তাকে আবার জাগিয়ে তুলছে যাতে সে পুরো যন্ত্রণাটা অনুভব করতে পারে। আমাকে মেরে ফেলুন, দোহাই লাগে আপনার, আমাকে শেষ করে দিন, আমি আর সইতে পারতেছি না। রোহান শান্ত চোখে বাড়ির ছটফটানি দেখে। সে এক বোতল অ্যাসিড নিয়ে আসে। তুই নাকি মানুষের মুখ জ্বালিয়ে দিস। আজ তোর শরীরে আমি একটা ম্যাপ আঁকবো। রোহান খুব সাবধানে বাড়ির পেটের ওপর অ্যাসিড দিয়ে একটা ক্রস চিহ্ন আঁকে। ধোঁয়া বের হতে শুরু করে, মাংস পোড়ার গন্ধ ছড়িয়ে পড়ে। বাড়ির চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। প্রায় 3 ঘন্টা ধরে এই নরকীয় তাণ্ডব চালার পর বাড়ি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, রোহান তার জ্যাকেটটা ছেড়ে ফেলে। সে নাশের ওপর একটা কাগজ ফেলে আসে, তাতে লেখা, যে হাত দিয়ে অন্যের ওপর জুলুম করা হয় সেই হাতই তোমার ধ্বংসের কারণ হবে। আজরাইল তোমার দরজায় কড়া নাড়ছে না, সে তোমার ভেতরেই বসে আছে। পরদিন সকালে ডিআইজি অফিসার আবার হুলস্থুল করে। বাড়ির লাশ পাওয়া গেছে এমপির বাড়ির পেছনের গেটে। এটা সরাসরি জহিরুল হককে চ্যালেঞ্জ চালানো। অফিসে ঢুকে দেখে জহিরুল হক নিজেই বসে আছে। চোখে এখন স্পষ্ট আতঙ্ক। এই স্নাইডার কিং আমার বাড়ির গেট পর্যন্ত চলে এসেছে। আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? রোহান, তুমি নীলার সাথে ছিলে, তুমি কিছু দেখোনি? স্যার, আমি তো নীলা ম্যাডামকে নিয়ে বাইরে ছিলাম। বাড়িতে কারা এসেছে আমি তো জানতে পারিনি। আমার মনে হয় আমাদের সিকিউরিটি আরও বাড়ানো দরকার। ডিআইজি সাহেব, আমি আর পারছি না। এই লোকটাকে, সে কি মানুষ নাকি যে... স্যার, আমার একটা ছোট বুদ্ধি আছে। এই স্নাইডার কিং নিশ্চয়ই খুব পাওয়ারফুল কেউ। আমরা যদি তাকে ধরার জন্য কোনো বড় বা ফাঁদ পাতি। কেমন ফাঁদ? আমরা ঘোষণা দেব যে কাল রাতে আপনার সব অবৈধ ড্রাগের চালান এক জায়গায় জড়ো করা হচ্ছে। এ নিশ্চয়ই আসবে আর সেখানে আমরা পুরো ফোর্স নিয়ে ওত পেতে থাকবো। ঠিক আছে, এটাই হবে স্নাইডার কিং এর শেষ রাত। রোহান, তুমি এই অপারেশন প্ল্যান করো। রোহান মাথা নিচু করে হাসে। তার বাধা ভাদে এমপি নিজেই পা দিচ্ছে। সে জানে কাল রাতে এমপির সব বড় মাফিয়ারা এক জায়গায় হবে আর স্পাইডার কিং এক রাতেই পুরো জগৎ পরিষ্কার করে দিবে। অফিস থেকে বেরিয়ে এসে নীলাকে ফোন করে। হ্যালো নীলা, কাল রাতে কি আপনি আমার সাথে এক জায়গায় যাবেন? আপনাকে একটা বিশেষ সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? কোথায়? সেটা গোপন। কাল রাত 12টায় আমি আপনাকে নিতে আসব। রোহান ফোনটা রেখে আকাশের পানে তাকায়। কাল রাতে এক হাত দিয়ে সে নীলাকে আগলে রাখবে আর অন্য হাত দিয়ে তার বাবার সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিবে। শহরের উপর কণ্ঠে এমপির বিশাল এক মাল্টি স্টোরিওড গুদামঘর। বাইরে থেকে দেখতে সাধারণ ফ্যাক্টরি মনে হলো এর ভেতরে চলে শহরের যাবতীয় পাপের লেনদেন। আজ রাতে সেইখানে বসেছে এমপির ডেথ ট্রাপ বা মৃত্যুফাঁদ। রেহানের সাজানো ছক অনুযায়ী জহিরুল হক তার ব্যক্তিগত বাহিনীর সেরা 5 জন শুটারকে সেখানে পজিশন নিতে বলেছেন। সবার হাতে ভারী মেশিন গান, স্পাইপার। রোহান তার পুলিশের গাড়িতে বসে আছে, পাশে বসা নীলা। নীলার চোখে আজ এক অদ্ভুত কৌশল। সে জানে না তার বাবা তাকে আজ এখানে কেন আসতে বলেছে। জহিরুল হক চেয়েছিলেন নীলা যেন নিরাপদ দূরত্বে থেকে নিজের চোখে দেখে যে তার বাবার শত্রুর পতন হচ্ছে। রোহান, এখানে এত পুলিশ কেন? আর বাবা আমাদের এই পোড়া বাড়িতে কেন আসতে বলল? রোহান নীলার দিকে তাকিয়ে ম্লান হাসে। তার হাতে রাখা ওয়াকি টকিটা মাঝে মাঝে খসখস শব্দ করছে। আজ একটা বড় নাটকের শেষ দৃশ্য নীলা। আপনার বাবা চান আপনি দেখুন তিনি কতটা শক্তিশালী। আমার কিন্তু খুব ভয় করছে রোহান। চারপাশটা কেমন জানি থমথমে। ভয় পাবেন না, আমি তো আছি। শুধু মনে রাখবেন, আজ রাতে যাই হোক না কেন আপনি চোখ বন্ধ করে থাকবেন। রোহান নীলাকে গাড়িতে বসিয়ে রেখে নিচে নামে। সে ডিআইজি আসলামের কাছে যায়। আসলাম সাহেব বুলেট প্রুফ জ্যাকেট পরে অস্থিরভাবে পায়চারি করছেন। সব রেডি তো রোহান? লাইট কিং এলে যেন একটা কাকটের না পায়। একদম রেডি স্যার। আমি সব গেটে সেন্সর লাগিয়ে দিয়েছি। ভেতরে ঢোকা মাত্রই রেড সিগন্যাল জ্বলবে। আসলে রোহান সব ক্যামেরায় কানেকশন নিজের মোবাইলের সাথে হ্যাক করে নিয়েছে। সে জানে এই পুলিশ ফোর্স
স্পাইডার কিংকে ধরার জন্য নয়, বরং স্পাইডার কিংকে শিকার হওয়ার জন্য আজ এখানে জড়ো হয়েছে। রাত 12:15 হঠাৎ পুরো গুদাম ঘরের বিদ্যুৎ চলে যায়। জেনারেটর স্টার্ট হওয়ার আগেই অন্ধকারে বুক ছিঁড়ে একটি বিকট শব্দ হয়, যেন কোনো দানব লোহার গেট উপড়ে ফেলেছে। অ্যালার্ট, সবাই পজিশন নাও, সে এসে গেছে। অন্ধকারের ভেতর থেকে ধীর লয়ে একটা মিউজিক বাজতে শুরু করে, অপেরা মিউজিক, যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। জহিরুল হক গুদামের ওপর তলায় কাচের ঘর থেকে নিচে তাকাচ্ছে, তার হাতে একটা নাইট ভিশন দূরবীন। হঠাৎ শুটারটি আত্মচিৎকার করে ওঠে। তার সাথে লোকটা টর্চ মেরে দেখে শুটারের মাথায় কুলিটা একদম ধাতর, তার সাথে পেঁচিয়ে অধিক আলাদা ফেলা হয়েছে। ঘিলুগুলো মেঝেতে ছটফট করছে। অন্ধকারের ভেতর থেকে স্পাইডার কিংয়ের যান্ত্রিক কণ্ঠ ভেসে আসে। তোরা কি ভাবলি তোদের এই খেলনা বন্দুকগুলো দিয়ে আমাকে আটকাবি? আজ আমি তোদের জমদূত হয়ে এসেছি। রোহান তখন কৌশলে পুলিশ ফোর্স থেকে আলাদা হয়ে গেছে। সে এখন নীলার গাড়ির পেছনের দিকে দ্রুত পোশাক পাল্টে সে তার পৈশাচিক মাস্কটা পরে নেয়। তার হাতে আজ কোনো বন্দুক নেই, আছে এক বিশাল ইলেকট্রনিক চেইনস বা কাতার। সে অন্ধকারের ভেতর দিয়ে সার্কেল গড়িতে এগোতে থাকে। এক একজন শুটারের সামনে সে আবির্ভূত হয় আর কাতার দিয়ে তাদের শরীর খণ্ড দ্বিখণ্ড করে ফেলে। রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে উঠছে। এক শুটার বাঁচার জন্য হামাগুড়ি দিয়ে পালাচ্ছিল। স্পাইডার কিং তার পিঠের ওপর পা দিয়ে দাঁড়ায়। কোথায় যাস? তোর পাপের মিটার তো এখনো ফুল হয়নি। স্পাইডার কিং কাতারটা চালু করে। বিকট শব্দে কতটা শুটারের পিঠের মেরুদণ্ডে ছিঁড়ে দেয়। হাড় আর মাংস আলাদা হয়ে যাওয়ায় সেই বিভৎস শব্দে গুদাম ঘর কেঁপে ওঠে। আমাকে ছেড়ে দিন, আমার ছোট বাচ্চা আছে, দয়া করুন। দয়া? এই শব্দটা তোরা অভিধান থেকে মুছে ফেলেছিস, সেটা আজ আমার কাছে খুঁজছিস? স্পাইডার কিং লোকটার মুখটায় 2 ফালি করে কেটে দেয়। জহিরুল হক ওপর থেকে দেখছেন তার সেরা শুটাররা একে একে স্রেফ কষায়ের মাংসের মতো কাটা পড়ছে। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ডিআইজিকে কল করেন। আসলাম, কোথায় আপনারা? সে তো সবাইকে মেরে ফেলেছে, গুলি করুন ওকে। স্যার, আমরা কাউকে দেখতে পাচ্ছি না, সে বাতাসের মতো ঘুরছে। আমাদের অর্ধেক ফোর্স খতম হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে স্পাইডার কিং গুদামের মেন সুইচে একটা বিস্ফোরণ ঘটায়। আগুনের হলকায় চারপাশে আলোকিত হয়ে ওঠে। নীলা গাড়ি থেকে নেমে আসে। সে ভয়ে চিৎকার করতে থাকে। রোহান, রোহান আপনি কোথায়? বাবা! স্পাইডার কিং নীলার সামনে এসে দাঁড়ায়। আগুনের আলোয় তার মাস্কটা রক্তে ভেসে যাচ্ছে। নীলা ভয়ে পাথর হয়ে যায়। সে কোনোদিন এত ভয়ঙ্কর দৃশ্য দেখেনি। পায়ের কাছে মানুষের কাটা মুন্ডু পড়ে আছে। তুমি কি সেই লোক? কেন করছো এসব আমার বাবার সাথে? স্পাইডার কিং কোনো কথা বলে না। সে নীলার দিকে এক পা করে এগিয়ে যায়। তার হাতে সেই রক্তমাখা কতার। নীলা চোখ বন্ধ করে ফেলে, কিন্তু স্পাইডার কিং নীলার ক্ষতি করে না। সে খুব ধীর গলায় বলে। হঠাৎ একটা পুলিশ ভ্যান সাইরেন বাজে সেদিকে আসতে শুরু করে। স্পাইডার কিং পলক ফেলার আগেই অন্ধকারের ছায়ায় মিলিয়ে যায়। 10 মিনিট পর রোহান সাধারণ পোশাকে হন্তদন্ত হয়ে নীলার কাছে ছুটে আসে। তার কপালে সামান্য ঘাম, সাথে হাঁটা গোটানো। নীলা রোহানকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। নীলা, আপনি ঠিক আছেন? আমি আপনাকে কত খুঁজলাম। রোহান, ও এখানে ছিল। এই শয়তানটা আমার সামনে ছিল। ও সবাইকে খুব বাজেভাবে মারছে। এত রক্ত আমি আগে কখনো দেখিনি। রোহান নীলাকে শান্ত করার ভান করে তার পিঠে হাত বুলায়। দৃষ্টি গুদামের ওপর তলার দিকে, যেখানে জহিরুল হক বিধ্বস্ত অবস্থায় বসে আছেন। আজ রাতে জহিরুল হকের পুরো সশস্ত্র বাহিনী শেষ। পরদিন সকালে গুদামঘরের মেঝেতে লাশের স্তূপের মাঝে একটি বড় ব্যানার দেখা যায়, রক্ত দিয়ে সেখানে লেখা, যখন বিচারক নিজেই অপরাধী হয় তখন জল্লাদকে ঈশ্বরের দায়িত্ব নিতে হয়। খেলা মাত্র শুরু হলো। ডিআইজি আসলাম আর বড় কর্মকর্তা রোহানের দিকে তাকায়। রোহান তখন এক কোণায় দাঁড়িয়ে বমি করার ভান করছে। এসপি রোহান, আপনি তো সেখানে ছিলেন, আপনি কেন কিছু করলেন না? স্যার, আমি নীলা ম্যাডামকে বাঁচাতে ব্যস্ত ছিলাম। ওই দৃশ্য দেখার পর আমার হার্ট অ্যাটাক হওয়ার দশা হয়েছিল। আমি খুব ভীতু মানুষ স্যার, আমাকে সব অপারেশনে আর নেবেন না। ডিআইজি আসলাম রেগে গজগজ করতে করতে চলে যায়। জহিরুল হক এখন বুঝতে পারছে স্পাইডার কিং কোনো সাধারণ গ্যাংস্টার নয়, এ যেন একটা অভিশাপ। রোহান তার ডেরায় ফিরে আসে। চারপাশে ওর সব লোকেরা দাঁড়িয়ে আছে। সে তার ল্যাপটপে নীলার গাড়ির ভেতরের অডিও রেকর্ডিং শুনছে। তার কান্নার শব্দ শুনে তার মনে কোনো করুণা হয় না। সে নীলার ছবির পাশে আজ জহিরুল হকের প্রধান সেনাপতির ছবিটা সরিয়ে দেয়। তোমার পালা আসছে জহিরুল, তোমাকে আমি এক নিমিষে মারবো না। তোমাকে আমি তিলে তিলে দেখাবো তোমার চারপাশটা কিভাবে শ্মশান হয়ে যায়।
সে তার টেবিলের ওপর রাখা একটা ডায়েরিতে আজকের খুনের বর্ণনা লিখে নিচে সই করে স্পাইডার কিং। গুদাম ঘরের সেই নরকীয় হত্যাকাণ্ডের পর পুরো শহর যেন জীবন্ত কবরে পরিণত হয়েছে। এমপি জহুরুল হকের দাপট এখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তার প্রধান শত্রুটা এখন লাশের স্তূপ। শহরের অন্যান্য ছোট বড় গ্যাংস্টাররা ভয়ে গা ঢাকা দিয়েছে। তারা বুঝতে পারছে স্পাইডার কিং কোনো সাধারণ মাফিয়া নয়, সে এক অজয়ের যমদূত। জহুরুল হক তার বেডরুমে বসে আছে। বাইরে দুপুরে করা রোদ থাকলেও রুমের ভেতর অন্ধকার। তার হাতে একটা পুরনো ফাইল। এই ফাইল সেই সৎ এমপির ছবি আছে, যাকে তিনি 10 বছর আগে পুড়িয়ে মেরেছিলেন। তিনি বিড়বিড় করে বলছে, এটা কি সেই এমপির আত্মা ফিরে এলো? না 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 না, তা বলে কিছু নেই, কিন্তু স্নাইডার কিং আমার সব শেষ করে দিচ্ছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। রোহান ভেতরে প্রবেশ করে, তার হাতে এক নীল পদ্ম। স্যার, নীলা ম্যাডামের জন্য এই ফুলগুলো আনলাম। কালকের ঘটনার পর ওনার মনটা খুব খারাপ। জহুরুল হক রোহানের দিকে তাকায়। এই বোকাশোকা ছেলেটাকে দেখলে তার মাঝে মাঝে মায়া হয়, আবার বিরক্তও লাগে। রোহান, তুমি এখনো ফুলের পেছনে ছুটছো? শহর জ্বলছে আর তুমি রোমান্টিক হয়ে ঘুরছো। স্যার, আমি তো কাজের মানুষ নই, কিন্তু নীলা ম্যাডামকে হাসি খুশি রাখাটাও তো আমার দায়িত্ব। আপনি চিন্তা করবেন না, পুলিশ ফোর্স চারিদিকে তল্লাশি চালাচ্ছে। রোহান নীলার রুমে যায়। নীলা জানলার ধারে বসে আকাশ দেখছে। তার চোখ এখনো সেই রাতের অন্ধকারের ছাপ, আতঙ্কের ছাপ। রোহানকে দেখে সে একটু হাসার চেষ্টা করে। আপনি এসেছেন রোহান? আমার না খুব একা লাগে, মনে হয় ওই মুখোশধারী লোকটা যে কোনো সময় এই ঘরের ভেতরে চলে আসবে। রোহান নীলার পাশে বসে তার হাতটা ধরে। নীলার আঙুলগুলো কাঁপছে। আমি থাকতে কারো সাধ্য নেই আপনার এই রুমে ঢোকার নীলা। আমি আপনার ছায়া হয়ে থাকব। আপনি এত ভালো কেন রোহান? আমার বাবা এত ক্ষমতাশালী, অথচ বাবার পাশে থাকলে আমি নিরাপদ বোধ করি না। আপনার পাশে থাকলে মনে হয় পৃথিবীটা খুব শান্ত। রোহান নীলার চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে যায়। তার মনে পড়ে তার মায়ের চোখের কথা। তার মাও ঠিক এইভাবে তার বাবার দিকে তাকিয়ে ভরসা খুঁজতেন। জহুরুল হক সেই চোখ দুটোকে আগুনের শিখায় পুড়িয়ে দিয়েছেন। রোহান নিজের হাতের মুঠো শক্ত করে ফেলে। কারণ আমি আপনাকে কখনো মিথ্যে বলি না নীলা। আপনার বাবা হয়তো অনেক কিছু লুকান, কিন্তু আমি স্বচ্ছ। রাত ঘনিয়ে আসে। রোহানের টার্গেট এমপি সবচেয়ে বড় কালামের আস্তানা একটা ইট ভাটার ভেতরে। চারিদিকে ইটের স্তূপ আর আগুনের চিমনি থেকে বের হওয়া কালো ধোয়া। কালাম তার দর্শন সশস্ত্র বডিগার্ড নিয়ে সেখানে লুকিয়ে আছে। সে জানে স্পাইডার কিং তাকে খুঁজছে। এই সজাগ থাকবি সবাই, মাছে গড়লেও যেন খবর পায়। হঠাৎ ইটভাটার একটা চিমনি থেকে বিকট শব্দ হয়, যেন ভেতর থেকে কেউ ভারী কিছু দিয়ে আঘাত করছে। বডিগার্ডটা সেদিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা চাবুক এসে এক বডিগার্ডের পা পিছিয়ে ধরে, পিছিয়ে টেনে নিয়ে যায় অন্ধকারের গর্তের ভেতর। বাঁচাও, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। উফ। গর্তের ভেতর থেকে হাড় ভাঙার মর্মর শব্দ আসে। বাকিরা ভয়ে গুলি চালাতে শুরু করে, কিন্তু স্পাইডার কিং এখন তাদের মাথার ওপরে। এটার স্তূপের আড়ালে সে একটা লম্বা রড দিয়ে নিচে লাফিয়ে পড়ে। সে কালামের সামনে এসে দাঁড়ায়। কালাম ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তার সোনার পিস্তলটা বের করে, কিন্তু লোহান এক লাথিতে পিস্তলটা দূরে সরিয়ে দেয়। তোদের সোনার পিস্তল দিয়ে আমার মতো লোহার মানুষকে মারা যায় না কালাম। রোহান কালামকে চুল ধরে টেনে হিসড়ে নিয়ে যায় জ্বলন্ত ইটের চুল্লির কাছে। আগুনের শিখা কালামের মুখে লাগছে। ছাড়ুন আমাকে, আমি তোকে কোটি টাকা দেব। সব গোপন অ্যাকাউন্ট তোর নামে করে দেব। টাকা? তুই কি জানিস কালাম, আগুনের কোনো খিদে নেই। আগুন শুধু ধ্বংস করতে জানে। আজ তুই এই চুল্লির ভেতর জ্যান্ত দগ্ধ হবি, ঠিক যেভাবে 1 দশক আগে এক নিরপরাধ দম্পতি পুড়েছিল। রোহান একটা বড় চিমনি দিয়ে কালামের গালের চামড়াটা টেনে ধরে। তুই কি জানিস শরীরের কোন অংশটা সবচেয়ে আগে পড়ে? চল আজ ল্যাবে পরীক্ষা করি। রোহান কালামের হাতটা জ্বলন্ত কয়লার উপর চেপে ধরে। কালামের চামড়া পুড়ে চটচট শব্দ হতে থাকে। মাংস পোড়ার বিভৎস গন্ধ, বাতাস ভারী হয়ে ওঠে। কালাম যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলে রোহান তার চোখে অ্যাসিড ঢেলে তাকে আবার জাগিয়ে তোলে। ঘুমাবি না কালাম, খেলা তো এখনো বাকি। রোহান কালামকে চুল্লির মুখে ঝুলিয়ে দেয়। কালামের পায়ের তলায় মাংসগুলো গলে গলে নিচে পড়ছে। তার বিভৎস চিৎকার ইটভাটার নিস্তব্ধতা ছিঁড়ে দিচ্ছে। রোহান খুব শান্তভাবে একটা সিগারেট ধরায়। আগুনের শিখায় তার মাস্কটা লাল দেখাচ্ছে। প্রায় আধা ঘন্টা ধরে কালামকে অর্ধদগ্ধ করার পর রোহান তাকে চুল্লির ভিতর ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিমেষেই কালাম কয়লার সাথে মিশা যায়। রোহান সেখান থেকে বেরিয়ে আসার সময় ইটের দেয়ালে রক্ত দিয়ে লিখে দিয়ে আসে, আগুন দিয়ে যার শুরু, আগুন দিয়েই তার শেষ। পৃথিবীর প্রতিটি অন্যায়ের বিচার হবে এই রক্তিম লেলিহান শিখায়। পরদিন সকালে এমপি অফিসে খুনের খবর আসতেই ডিআইজি আসলামের প্রেশার বেড়ে যায়। কালামও শেষ, এবার তো এমপি সাহেব আমাদের চাকরি খাবে। রোহান,
আপনি কালকে রাতে কোথায় ছিলেন? রোহান হাই তুলে উত্তর দেয়। স্যার আমি তো নীলা ম্যাডামের বাড়ির সামনে ডিউটি করছিলাম, আমার চোখে তো ঘুম লেগেছিল। ম্যাডাম আমাকে কফি দিয়ে গিয়েছিলেন, সেটা খেয়ে আমি সোফাতেই ঘুমিয়ে পড়েছিলাম। ডিআইজি আসলাম হাত দিয়ে নিজের কপাল টিপেন। আপনি একজন এসপি নাকি ঘুমন্ত রাজপুত্র? আপনার সামনে দিয়ে শহর সাফ হয়ে যাচ্ছে আর আপনি কফি খেয়ে ঘুমাচ্ছেন? ঠিক সেই সময় জরুল হকের ফোন আসে। ওপাশে জরুল হকের গলা কাঁপছে। আসলাম, কালামকে পুড়িয়ে মেরেছে। এ আমার বাড়ির খুব কাছেই ছিল। আমি আর নিরাপদ নেই। আজই একটা বড় মিটিং ডাকো, সব পুলিশ আর আমার বাকি গ্যাংস্টারদের নিয়ে বসো। আমি এই স্নাইডার কিংয়ের শেষ দেখতে চাই। রোহান ফোনের কথোপকথন আড়ি পেতে শুনছিল। তার ঠোঁটের কোণে একটা কুরুরো হাসি ফুটে ওঠে। মিটিং হবে স্যার, খুব বড় মিটিং হবে, আর সেই মিটিং হবে জহিরুল হকের শেষ বিদায় অনুষ্ঠান। রোহান অফিস থেকে বেরিয়ে নীলাকে ফোন করে। নীলা, আপনার মন ভালো করার জন্য আজ সন্ধ্যায় আপনাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। কোথায় রোহান? একটা পুরনো জমিদার বাড়ি, এখানে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। নীলা খুশি মনে রাজি হয়। সে জানে না সেই জমিদার বাড়িটা আসলে রেহানের সেই পুরনো বাড়ি যেখানে তার বাবা মাকে পুড়িয়ে মারা হয়েছিল। রোহান আজ নীলাকে তার অতীতের ধ্বংস স্তূপ দেখাবে, তবে সত্যটা আড়াল করে। সে চায় নীলায় জানুক তার বাবা কতটা নিষ্ঠুর, কিন্তু স্পাইডার কিং এর পরিচয় সে এখনও গোপন রাখবে। শহরের কোলাহল থেকে দূরে নির্জন এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পোড়া বাড়ি। দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, চারিদিকে আগাছা আর লতা পাতার রাজত্ব। এই সেই বাড়ি যেখানে একসময় খুশির জোয়ার বইতো। আজ সেখানে শুধুই নিস্তব্ধতার পোড়া গন্ধের স্মৃতি। রোহান তার বাইক থামে পেছন থেকে। নীলা অবাক হয়ে চারিদিকে তাকায়। রোহান এখানে কেন নিয়ে এলেন? জায়গাটা কেমন জানি ভুতুরে, আমার খুব অস্বস্তি হচ্ছে। রোহান বাইক থেকে নেমে হেলমেটটা খুলে আয়নার মতো করে নিজের মুখটা দেখে নেয়। তার চোখে আজ গভীর বিষাদ। এই জায়গাটা একসময় খুব সুন্দর ছিল নীলা। এখানে একজন সৎ পুলিশ অফিসার তার পরিবার নিয়ে থাকতো, কিন্তু এক রাতে কিছু শয়তান এসে সব ছাই করে দেয়। নীলা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢোকে। ভাঙা জানলার ফাঁক দিয়ে বিকালের লাল আলো ঘরের মেঝেতে এসে পড়ছে। ধুলোর স্তূপের মাঝে একটি অর্ধেক পুড়ে যাওয়া ফ্রেম পড়ে আছে। নীলা নিচু হয়ে সেটা কুড়িয়ে নেয়। একটা হাসি খুশি দম্পতির ছবি, যাদের মুখগুলো আগুনে ঝলসানো। কেন এমন হলো রোহান? কে করেছিল এই কাজ? রোহান জানালার পাশে গিয়ে দাঁড়ায়, তার হাতগুলো মুষ্টিবদ্ধ। ক্ষমতার লোভ নীলা। এই অফিসারটি একজনের ড্রাগ ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই সেই ক্ষমতাধর ব্যক্তিটি লোক পাঠিয়ে এই পুরো বাড়িটা জ্বালিয়ে দেয়। অফিসার আর তার স্ত্রী জ্যান্ত পুড়ে মারা যায়। তাদের 10 বছরের ছেলেটি জানালার উপর থেকে সব দেখেছিল। নীলার বুকটা ধক করে ওঠে, কেন জানি শিউরে ওঠে। সেই ক্ষমতাধর লোকটির বিচার হয়নি? রোহান ফিরে তাকায়, তার চোখের মনি এখন পাথরের মতো শক্ত। না, কারণ সেই লোকটি এখন এই শহরের সবচেয়ে বড় ক্ষমতাবান মানুষ, হাতে আইনের শিকল বাঁধা। নীলা, আপনি কি জানেন সেই লোকটির নাম কি? নীলা মাথা নাড়ে, তার নিঃশ্বাস দ্রুত হচ্ছে। রোহান নীলার খুব কাছে এসে দাঁড়ায়, তার গলার স্বর এখন বরফের মতো ঠান্ডা। এই লোকটির নাম জহিরুল হক, আপনার বাবা। নীলা কয়েক পা পিছিয়ে যায়, তার হাত থাকা ফ্রেমটা পড়ে ভেঙে যায়। না, এটা হতে পারে না। আপনি মিথ্যা বলছেন রোহান। আমার বাবা হয়তো একটু রাগী, কিন্তু উনি খুনি নন। আপনি কেন আমার বাবাকে অপমান করছেন? সত্য সবসময় তেতো হয় নীলা। আপনার বাবা শুধু খুশি নন, তিনি একজন পিশাচ। এই যে স্নাইডার কিং, যাকে সবাই ভয় পাচ্ছে, সে আসলে এই বাড়ির সেই ছোট ছেলেটির আক্রোশ। নীলা ডুকরে কেটে ওঠে, তার বিশ্বাস করতে পারছে না, কিন্তু রোহানের চোখে সেই অস্বাভাবিক স্থিরতা তাকে বলে দিচ্ছে এখানে কোনো কিছুই মিথ্যে নয়। আপনি এসব কিভাবে জানেন? কারণ আমি এই কেসটা নিয়ে তদন্ত করছি নীলা। তবে আপনার প্রতি আমার ভালোবাসা কোনো মিথ্যে নয়। আমি চাই আপনি সত্যটা জানুন। রোহান নীলাকে জড়িয়ে ধরে। নীলা রোহানের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। নীলার চুলে হাত বুলায়, কিন্তু তার দৃষ্টি তখন দেয়ালের এক কোণায়, যেখানে সে তার মা বাবার চিতা সাজিয়েছিল। রাত 10টা। এমপির বাড়িতে আজ বিশাল মিটিং। শহরের সব বড় মাফিয়া নেতা আর প্রশাসনের উচ্চ পদস্থ ব্যক্তিরা উপস্থিত। জহিরুল হক আজ মারমুখী মেজাজ। তার পাশে ডিআইজি আসলাম ঘামছেন। আমাদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে, নইলে স্নাইডার কিং কীভাবে জানলো কালাম ওই ইট ভাটায় আছে? আমি কাল সকালের মধ্যে রেজাল্ট চাই। ঠিক সেই সময় হলের বড় টিভি স্ক্রিনটা নিজে থেকেই অন হয়ে যায়। সবাই চমকে সেদিকে তাকায়। স্ক্রিনে কোনো ছবি নেই, শুধু একটা মুখোশ পরা অবয়ব, স্পাইডার কিং। জহিরুল হক, আপনার সময় ফুরিয়ে আসছে। আজ আপনার এই সভার শেষে আপনার জন্য একটা উপহার পাঠাচ্ছি। কণ্ঠস্বরটি যান্ত্রিক বিকৃত। জহিরুল হক চিৎকার করে ওঠে। কে তুই? সামনে আয়।
সাহস থাকলে সামনাসামনি লড়াই কর। লড়াই তো শুরু হয়ে গেছে জহিরুল। আপনি কি জানেন আপনার প্রিয় সেনাপতি আজরাইল জালাল এখন কোথায়? হঠাৎ হলের মূল দরজাটা সজোরে খুলে যায়। একটা চাকাওয়ালা ট্রলি নিজে নিজেই ভেতরে ঢুকে আসে। ট্রলির ওপরে একটা বড় গিফট বক্স। বক্স থেকে টপ টপ করে তাজা রক্ত পড়ছে। ডিআইজি আসলাম কাঁপতে কাঁপতে বক্সটা খোলে। ভেতরে জালালের শরীরটা নেই, আছে শুধু তার চামড়াটা। একদম আস্ত একটা মানুষের গায়ের চামড়া ছাড়িয়ে ভেতরের খোর ভরে রাখা হয়েছে। টানালের মাথাটা ট্রলির এক কোণায় ঝুলছে। তার চোখ দুটো খোলা আর জিহ্বাটা গেঁথে দেওয়া হয়েছে একটা পেরেক দিয়ে। ওরে আল্লাহ, এ তো দানব, এ তো মানুষ হতে পারে না। পুরো হল কান্নার রোল আর বমির শব্দ শোনা যায়। জালালের বিভৎস লাশের ওপর একটা চিরকুট পড়ে আছে। যে চামড়া দিয়ে অহংকার করা হয় সেই চামড়া একদিন শোপিস হয়ে থাকবে। জহিরুল, আপনার প্রাসাদের দেয়ালে আপনার চামড়া ঝোলানোর জন্য আমি আসছি। জহিরুল হক সোফার ওপর ধপ করে বসে পড়েন। তার হার্টবিট যাচ্ছে। তিনি বুঝতে পারছেন তার পাশে কোনো মানুষ নয়, একটা আদিম আতঙ্ক ঘুরছে। পরদিন সকালে রোহান যখন অফিসে আসে তখন তাকে দেখতে খুব ক্লান্ত লাগে। সে সরাসরি ডিআইজি আসলামের রুমে যায়। স্যার, আমি আর এই কেসে থাকতে চাই না। আমার খুব ভয় লাগছে। জালালের ওই দশা দেখার পর আমার রাতে ঘুম হচ্ছে না। আপনি যাবেন কোথায়? এমপি সাহেব আপনাকে নীলার সাথে থাকতে বলেছে। আপনি নীলার ছায়ার সঙ্গে হয়ে থাকবেন। শহর এখন রেড অ্যালার্টে। রোহান স্যালুট দিয়ে বেরিয়ে আসে। করিডোরে তার সাথে দেখা হয় এক কনস্টেবলের। আপনি কি আসলেই ভয় পান? ভয় পাওয়াটা তো মানুষের স্বভাব, তবে ভয় যখন নেশা হয়ে যায় তখন মানুষ ভগবান হয়ে যায় অথবা শয়তান। রোহান তাকে জেরায় ফিরে যায়। আর যাতে তাকে খুনের কোনো পরিকল্পনা করতে হবে না, কারণ নীলা এখন তার বাবার বিরুদ্ধে যাবে। নীলার মনে সন্দেহের বীজ বুনে দিয়েছে রোহান। এখন অপেক্ষা করছে নীলার পরবর্তী পদক্ষেপের জন্য। সে তার ডায়েরিতে লিখে, প্রতিশোধ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন শত্রু নিজেই নিজের কবর খুঁড়তে শুরু করে। জহিরুল, তোমার নিজের রক্তই তোমাকে ধ্বংস করবে। রোহান একটা বড় গ্লাসে লাল রঙের পানীয় নেয়। সে জানলার বাইরে তাকিয়ে হাসে। বিজয়ুল হকের প্রসাদও বাড়িতে আজ শ্মশানের নীরবতা। ড্রয়িং রুমে রাখা সেই রক্তমাখা ট্রলিটা সরিয়ে ফেলা হয়েছে ঠিকই, কিন্তু বাসাদের পরতে পরতে এখনো কাঁচা রক্তের গন্ধ লেগে আছে। জহিরুল হক গত 24 ঘন্টা এক ফোঁটাও ঘুমায়নি। তার হেঁকতে একটি নোটের রিভলভার। সামান্য শব্দ হলেই তিনি চমকে উঠছেন। তার ঘরে দরজা আটকে বসে আছে। রোহানের বলা কথাগুলো তার মাথায় হাতুড়ির মতো পিটছে। সে কিছুতেই মানতে পারছে না তার যে বাবা তাকে রাজকন্যার মতো আগলে রেখেছে। তিনি কিভাবে কাউকে জীবন্ত পুড়িয়ে মারতে পারেন। যা আলমারি থেকে একটা পুরনো অ্যালবাম বের করে। সেখানে তার বাবার রাজনীতির শুরুর দিকের অনেক ছবি আছেন। ছবির পেছনের দিকে তাকিয়ে সে অবাক হয়। অনেকগুলো মানুষের মুখের ওপর লাল ক্রস চিহ্ন দেওয়া। নীলে ধীরে ধীরে পায়ের নিচে নেমে আসে। ড্রয়িং রুমে তার বাবাকে বিধ্বস্ত অবস্থায় দেখে তার মনে একবারে করুণা আর ঘৃণা জন্ম নেয়। বাবা, আমি তোমার কাছে একটা সত্যি জানতে চাই। 10 বছর আগের সেই এসপি ফয়সাল সাহেবের বাড়িতে আগুন লাগানোর নির্দেশ কি তুমি দিয়েছিলে? জহিরুল হক চমকে নীলার দিকে তাকায়। তার চোখ দুটো লাল হয়ে আছে। এসব তোকে কে বলেছে? ওই শয়তান স্নাইডার কিং তোকে চিরকুট পাঠিয়েছে? কে বলেছে সেটা বড় কথা নয় বাবা, সত্যটা বলো। আমি কি একজন খুনির মেয়ে? জহিরুল হক হঠাৎ করে হো হো করে হেসে ওঠে। সেই হাসিতে কোনো মানবতা নেই, আছে এক ক্রূর আস্পার্বণ। হ্যাঁ, আমি করিয়েছিলাম। রাজনীতিতে দয়া মায়া কোনো জায়গা নেই মা। ফরসাল আমার ড্রাগের ট্রাক আটকে দিয়েছিল। সে আমার ক্ষমতা পথে কাটা হয়েছিল, তাই তাকে আমি উপরে ফেলেছি। এই শহর আমার আঙ্গুলের ইশারায় চলে। নীলা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল শুকিয়ে পাথরে পরিণত হয়েছে। তুমি একটা দানব বাবা। তুমি আজ যেই স্নাইডার কিং এর ভয়ে কাঁপছো, সে তোমার নিজেরই পাপের ফসল। তুই আমার মেয়ে হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস? যা নিজের রুমে যা। আজকের পর থেকে তুই আর ওই রুহানের সাথে দেখা করবি না। আমার মনে হচ্ছে ওই রুহানি তোকে এসব উল্টো পাল্টা শিখিয়েছে। রাত 1টা। শহরের পুরনো চার্চের পেছনে একটা নির্জন গলি। জহিরুল হকের গ্যাংয়ের শেষ ফর্সা ডেডলি ড্যানি সেখানে তার দলবল নিয়ে ওত পেতে আছে। ড্যানি একজন রাশিয়ান হিংলি কিলার, যাকে জহিরুল হক কোটি টাকা দিয়ে বিদেশ থেকে আনিয়েছে স্পাইডার কিংকে খতম করার জন্য। ড্যানির হাতে হাইটেক থার্মাল ডিটেক্টর। সে চারপাশে অন্ধকার স্ক্যান করছে। হঠাৎ তার হেডসেট একটা অদ্ভুত শব্দ শোনা যায়, যেন কেউ খুব কাছ থেকে বাঁশি বাজাচ্ছে। কোনো উত্তর আসে না। ড্যানি তার স্ক্রিনের দিকে তাকায়। সে দেখে তার 4 জন স্পাইডার পজিশন নেই, তাদের সিগন্যাল ফেড হয়ে গেছে। ড্যানি দ্রুত তার নাইফ বের করে পজিশন নেয়। হঠাৎ ওপর থেকে একটা ভারী কিছু তার সামনে পড়ে। ড্যানি টর্চ চেলে দেখে এটা তার প্রধান স্পাইডারের হাত, কবজি থেকে বিচ্ছিন্ন। তার হাতের তালুতে একটা হুক গেঁথে রাখা হয়েছে। ড্যানি, তুই তো অনেক দূর থেকে এসেছিস।
তোকে কি আমি খালি হাতে ফেরত পাঠাতে পারি? অন্ধকারে দেয়াল বেয়ে নেমে আসে স্পাইডার কিং। তার হাতে আজ কোনো যান্ত্রিক অস্ত্র নেই, আছে এক জোড়া ধারালো লেসার তার লাগানো গ্লাভস। হাত নাড়ালে বাতাসের শীষ কাটার মতো শব্দ হচ্ছে। ড্যানি গুলি চালাতে শুরু করে, কিন্তু স্পাইডার কিং এর গতি অতি প্রকৃতিক। সে মুহূর্তের মধ্যে ড্যানির পেছনে আবির্ভূত হয়, তার গ্লাভসের তার ড্যানির গলায় চারপাশে পেঁচিয়ে ধরে। তোদের দেশে নাকি মানুষ মারলে টাকা পাওয়া যায়, আমার দেশে মানুষ মারলে আত্মা শান্তি পায়। রোহান তার হাতের তারে একটা হ্যাচকা টান দেয়, ড্যানির গলার চামড়া কেটে শ্বাসনালী পর্যন্ত পৌঁছে যায়। ড্যানি হাত পা ছুটতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। স্পাইডার কিং এবার একটা ছোট্ট ইনজেকশন বের করে ড্যানির ঘাড়ের পেছনে স্পাইনাল কর্ডে ঢুকিয়ে দেয়। এটা একটা বিশেষ নিউরোটক্সিন ড্যানি, এটা তোর শরীরকে অবশ করে দেবে, কিন্তু তোর মস্তিষ্ক সব অনুভব করবে। তুই মরবি, কিন্তু প্রতিটা সেকেন্ডের যন্ত্রণা মুখস্থ করে মরবি। রোহান ড্যানিকে টেনে নিয়ে যায় চার্জের পেছনে একটা ভাঙা স্তূপের কাছে। সে ড্যানির বুক ছিঁড়ে তার ফুসফুস দুটো বের করে বাইরে ঝুলিয়ে দেয়, যেন সেগুলো পাখির ডানার মতো মনে হচ্ছে। বিভৎস রক্তে চার্চের পবিত্র মাটি ভিজে যাচ্ছে। ড্যানি জ্যান্ত অবস্থায় নিজের ফুসফুসকে বাইরে ধকধক করতে দেখছে, তার চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রোহান শান্তভাবে ড্যানির পকেটে থাকা ডলারগুলো বের করে তার মুখে গুঁজে দেয়, তারপর পাশে একটা সাদা কাগজে চিরকুটে রাখে। টাকা দিয়ে জীবন কেনা যায় না, কিন্তু মৃত্যু কেনা যায়। তোমার শেষ গন্তব্য কোনো স্বর্গ নয়, বরং এই পচা নর্দমা। পরদিন সকালে এমপি অফিসে ডিআইজি আসলামের অবস্থা শোচনীয়। তিনি কাঁপতে কাঁপতে রোহানের রুমে ঢোকে। রোহান, ড্যানি ওই বিদেশি শুটারকেও মেরে ফেলেছে। চার্চের পিছনে ওর লাশের যা অবস্থা আমি বলে বোঝাতে পারবো না। ওর বুক চিরে ফুসফুস বের করে রেখেছে। রোহান ফাইল থেকে মাথা তুলে খুব উদাসীন ভঙ্গিতে বলে, স্যার, আমি তো আগেই বলেছিলাম এই লোকটা মানুষ না। আমার মনে হয় আমাদের এখন সারেন্ডার করা উচিত। আপনি কি পাগল? যে সাহেব এখন নিজের বাড়িতে কয়েকশো লোক পাহারা দিচ্ছে, তিনি আপনাকে আর নীলামাকে ডেকে পাঠিয়েছেন। তিনি খুব বড় একটা ঘোষণা দিবেন আজ রাতেই। রোহান মৃদু হাসে। সে জানে জহিরুল হক এখন দেয়ালে পিঠ থেকে যাওয়া বাঘের মতো আচরণ করবেন। তিনি হয়তো শহর জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিবেন। বিকেলে রোহান এমপির বাড়িতে পৌঁছায়। নীলা তাকে দেখে চোখের ইশারায় ছাদে যেতে বলে। রোহান ছাদে গেলে নীলা তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বাবা সব স্বীকার করেছে, সে সত্যি একজন খুনি। আমি আর এই বাড়িতে থাকতে চাই না, আমাকে নিয়ে যাও এখান থেকে। রোহান নীলার মাথায় হাত রাখে, চোখ এখন চূড়ান্ত শিকারের নেশা। আর মাত্র কয়েক ঘন্টা নীলা, আজ রাতেই সব পাপের অবসান হবে। তোমার বাবাকে তার কাজের জন্য চরম মূল্য দিতে হবে। তুমি কি তাকে পুলিশে দেবে? রোহান নীলার চোখের দিকে তাকিয়ে একটা মুহূর্তের জন্য স্তব্ধ হতে থাকে, তারপর বলে, পুলিশ তাকে বিচার দিতে পারবে না নীলা, তাকে বিচার দেবে স্নাইডার কিং। নীলা চমকে ওঠে। সে রোহানের চোখের দিকে তাকিয়ে থাকে। প্রথমবার তার মনে হয় রোহানের চোখের ভেতর সে একই হিংস্রতা আছে যা সে ওই রাতে মুখোশধারীর চোখে দেখেছিল। সে কিছু বলার আগে রোহান সেখান থেকে নেমে যায়। নিচে জহিরুল হক তার সকল অনুগত অফিসারদের সাথে কথা বলছেন। তিনি পরিকল্পনা করছেন আজ রাতে পুরো এলাকা কারফিউ দিয়ে স্পাইডার কিংকে খুঁজে বের করবেন। তিনি জানেন না মৃত্যু এখন তার নিজের ছায়ার মতো তার পাশেই দাঁড়িয়ে আছে। শহরের আকাশ আজ আমাবস্যার মেঘ কালো। এমপি জহিরুল হকের বিলাসবহুল প্রাসাদটি এখন দুর্বেক্ষ দুর্গ। বাড়ির চারপাশে ল্যান্ডমাইন পোতা হয়েছে আর ছাদে বসানো হয়েছে হেভি মেশিন গান। জহিরুল হকের নির্দেশে শহরের সব পুলিশ ফোর্সকে আজ উচ্ছেদ করে নেওয়া হয়েছে। শুধু তার গুন্ডারা আর ডিআইজি আসলামের বিশ্বস্ত কিছু লোক সেখানে পাহারায় আছে। জহিরুল হক তার বেডরুমে বসে মদ্যপান করছেন। তার চোখ মুখে বসা চুল উস্কো খুস্কো। হঠাৎ তার ইন্টারকমে রোহানের গলা শোনা যায়। স্যার, আমি নিচে আছি। গেটে পুলিশ ভ্যান রাখা হয়েছে। নীলা ম্যাডামকে নিয়ে বের হওয়ার সব প্রস্তুতি শেষ। ভেতরে এসো রোহান, আমি একা থাকতে পারছি না। আমার মনে হচ্ছে ওই শয়তানটা জানালার বাইরে ঝুলে আছে। রোহান ভেতরে ঢোকে। তার হাতে একটা কালো ব্রিস্কেট। খুব ধীরে সুস্থে জহিরুল হকের সামনে বসে। তার ভয় পাবেন না। স্নাইডার কিং কতই শক্তিশালী হোক, সে তো রক্ত মাংসের মানুষ। আমি আজ তার জন্য এমন একটা জিনিস এনেছি যা তাকে অচল করে দেবে। রোহান ব্রিস্কেটটা খোলে। ভেতরে অস্ত্র নেই, আছে একটা পুরনো ডায়েরি আর কিছু কলসানের ছবি। জহিরুল হক অবাক হয়ে সেদিকে তাকায়। এগুলো কি রোহান? এগুলো আপনার ইতিহাস স্যার, যে ইতিহাস আপনি ছাই দিয়ে চাপা দিতে চেয়েছিলেন। এসপি ফয়সাল সাহেবের ডায়েরি। জহিরুল হকের হাত থেকে গ্লাসটা ভেঙে যায় পড়ে। তিনি তীক্ষ্ণ চোখে রোহানের দিকে তাকায়। তুমি এসব কোথায় পেলে আর কেন আমাকে দেখাচ্ছ? রোহান হাসে। সেই হাসি এবার আর বিনয়ী নয়, বরং এক পৈশাচিক আক্রোশে ভরা। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে রুমের মেন সুইচটা অফ করে দেয়। টেবিল ল্যাম্পের নীল আলোতে রোহানের বুকটা দেখা যাচ্ছে। আমি এসব পেয়েছি
ওই পোড়া বাড়ির ছায়ের ভেতর থেকে স্যার। 10 বছর ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছি। হঠাৎ পুরো বাড়ির জেনারেটর বিকল হয়ে যায়। বাইরে আত্মচিন্তা শুরু হয়। জহিরুল হকের বডিগার্ডরা একে একে মারা পড়ছে, কিন্তু কোনো গুলির শব্দ নেই, শুধু ধারালো কিছু দিয়ে মাংস কাটার চটচট শব্দ। নিচে নীলা তার ঘরে তালা লাগিয়ে বসেছিল। হঠাৎ জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢোকে একটা দড়ির ফাঁস। নীলা চিৎকার করতে গিয়েও থেমে যায়। সে দেখে তার সব বডিগার্ড দরজার ওপাশে জবাই করা অবস্থায় পড়ে আছে। স্পাইডার কিং এর সেই যান্ত্রিক কণ্ঠস্বর সারা বাড়ির লাউডস্পিকারে বাজতে শুরু করে। জহিরুল হক, আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। আপনার প্রাসাদ আজ আপনার চিতা হবে। জহিরুল হক কাঁপতে কাঁপতে ড্রয়ার থেকে পিস্তল বের করতে যান, কিন্তু রোহান এক লাথিতে তার হাত ভেঙে দেয়। হাড় ভাঙার মর্মর শব্দে জহিরুল হক মেঝেতে লুটিয়ে পড়ে। আহ রোহান, তুই তার লোক, তোকে কত টাকা দিয়েছে? আমি তোকে ডাবল দেব। রোহান জহিরুল হকের চুলের মুঠি টেনে হিঁচড়ে জানার কাছে নিয়ে যায়। যে দেখা যাচ্ছে আগুনের কুণ্ডলি। রোহান পকেট থেকে সেই পৈশাচিক মাস্কটা বের করে জহিরুল হকের সামনেই পরে নেয়। টাকা? আপনি কি এখনো ভাবছেন এটা টাকার খেলা? জহিরুল সাহেব, আমি স্নাইডার কিং। আমি সেই ফয়সালের ছেলে যাকে আপনি এতিম করেছিলেন। জহিরুল হকের চোখ কপালে উঠে যায়। তার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ ছেলেটি সেই রক্তপিশাসু মাফিয়া। তিনি ভয়ে চিৎকার করতে চান, কিন্তু রোহান তার পকেট থেকে একটা সার্জিক্যাল স্প্যাল বের করে জহিরুলের চোখ দুটো একত্রে গেঁথে দেয়। চিৎকার করবেন না। আমি চাই আপনি আপনার নিজের রক্ত গিলুন। রোহান জহিরুল হককে টেনে হিঁচড়ে নিয়ে যায় বাড়ির গোপন টর্চার সেলে, যা জহিরুল নিজেই বানিয়েছিলেন। সেখানে লোহার বড় বড় হুক ঝোলানো। রোহান জহিরুলকে একটা হুকে পিঠের চামড়া দিয়ে গেঁথে ঝুলিয়ে দেয়। রোহান একটা বড় বালতি ভর্তি নুন আর লঙ্কার গুঁড়ো নিয়ে আসে। সে জহিরুলের শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট পোষ দেয় এবং সেখানে লঙ্কার গুঁড়ো ঘষে দেয়। জহিরুলের চোখ দিয়ে জল আর মুখ দিয়ে গোঙানির শব্দ বেরোচ্ছে। আপনার মনে আছে স্যার, আপনি আমার মাকে এই ঘরে পেট্রোল ঢেলে পুড়িয়েছিলেন? মা যখন আপনার পায়ে ধরে কাঁদছিল, আপনি তখন বিড়ি ফুঁকছিলেন। আজ আমি বিড়ি খাবো না। আজ আমি আপনার শরীর থেকে তেল বের করব। রোহান একটা ব্লো টর্চ আগুনের মেশিন জ্বালায়। সে আগুনের নীল শিখাটা জহিরুল হকের পায়ের তলার কাছে নিয়ে যান। ধীরে ধীরে মাংস পুড়তে শুরু করে। মাংসের চর্বি গলে নিচে টপপক করে পড়ছে। ঘরময় এক পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে দরজায় ধাক্কা পড়ে। বাড়ি থেকে চিৎকার করছে, বাবা, রোহান দরজা খোলো, তোর কি হচ্ছে? রোহান শান্তভাবে মাস্কটা খোলে। তার মুখে এখন ঘাম আর রক্ত। সে জহিরুল হকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আপনার মেয়েকে কি ভেতরে ডাকবো? সে দেখুক আর হিরো বাবা আসলে কত বড় কসাই। না, আমি চাই সে আপনাকে এভাবেই মনে রাখুক। রোহান জহিরুল হকের পেটের নাড়িভুড়িগুলো একটা একটা করে চিমটি দিয়ে টেনে বের করতে শুরু করে। জহিরুল জ্যান্ত অবস্থায় দেখছে তার শরীরের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। যন্ত্রণায় এক চরম শিকারে গিয়ে জহিরুল হকের চোখ দুটো উল্টে যায়। রোহান কাজ শেষ করে নিষ্প্রভভাবে তার পোশাক পরিবর্তন করে, পরিষ্কার করে। সে জহিরুলকে মৃতদেহর পাশে একটা চিরকুট রাখে। যে প্রাসাদ অন্যের কান্নার উপর গড়ে ওঠে, তার ভিত্তি রক্ত দিয়েই শেষ হয়। আজ থেকে এই শহর শুদ্ধ হলো। দরজা ঝালের পেছনের গোপন রাস্তা দিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির মেইন গেট দিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে এমপি রোহান। সে আসলে একটু আগেই অন্য পথে বেরিয়ে হয়েছিল। তার ইউনিফর্ম ধুলোবালি মাখা। সে নীলাকে জড়িয়ে ধরে। নীলা, আমি অনেক দেরি করে ফেললাম। নিচে সব শেষ হয়ে গেছে। নীলা রোহানের বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে। রোহান বাবা কোথায়? ভেতরে কিসের গন্ধ? রোহান নীলাকে ভেতরে নিয়ে যায় না। সে পুলিশ ফোর্সকে কল করে। রিয়াজি আসলাম যখন টর্চার ছেলে ঢোকেন, তিনি জহিরুলের ওই দশা দেখে ওইখানে মূর্ছা যান। জহিরুল হকের শরীরটা এখন স্রেফ একটা হাড় আর চামড়ার খাঁচা, যার ভেতরে সম্পূর্ণ ফাঁকা। রোহান এক কোণে দাঁড়িয়ে নিচু গলায় বলছে, কি ভয়ানক! এত বড় অপরাধীকেও কি এভাবে মারা উচিত ছিল? স্নাইডার কিং তো পিশাচের চেয়েও খারাপ। নীলার চোখ তখন শুধুই শূন্যতা। সে জানে না তার বাবার কত বড় পাপী ছিল। সে শুধু দেখলো তার বাবাকে কেউ একজন নরকের স্বাদ দিয়ে মেরে ফেলেছে। তার একমাত্র সান্ত্বনা পাশে দাঁড়িয়ে থাকা এই সাধারণ, সৎ এবং ভীতু মানুষটিই রোহান। শহরের আকাশে বৃষ্টি নামতে শুরু করেছে, ধুয়ে যাচ্ছে সব রক্ত। কিন্তু রোহানের মনের ভেতরে জমে থাকা 10 বছরের জমাট বাঁধা মেঘ আজ প্রথমবার হালকা হচ্ছে। এমপি জহিরুল হকের মৃত্যুর পর 3 মাস পার হয়ে গেছে। শহরের বাতাস এখন অনেকটাই পরিষ্কার। ড্রাগের চোরাচালান নেই, চাঁদাবাজি বন্ধ। কিন্তু অপরাধ জগতের আনাচে কানাচে এখনো ফিসফাসানি শোনা যায় সেই ভয়ঙ্কর নামটা নিয়ে, স্পাইডার কিং। পুলিশ ফোর্সের স্পেশাল ইনভেস্টিগেশনের টিম হন্য হয়ে খুঁজলেও স্পাইডার কিং এর কোনো হদিশ পায়নি।
সে যেন জহিরুল হকের শেষ নিঃশ্বাসের সাথে সাথে বাতাসে মিশে গেছে। এসপি রোহান এখন শহরের হিরো, যদিও ওপর মহলে তার বদনাম আছে যে সে কোনো বড় মিশনে সফল করতে পারে না, তবুও সাধারণ মানুষ তাকে ভালোবাসে। সে এখন ডিআইজি আসলামের সামনে দাঁড়িয়ে বকা খাচ্ছে। রোহান, আপনি কি কোনোদিন মানুষ হবেন না? 3 মাস পার হলো, লাইটিং এর একটা চুলও ছিঁড়তে পারলেন না। আপনার চোখের সামনে দিয়ে এমপি সাহেবকে কাইসের মতো কেটে রেখে গেল। রোহান মাথা নিচু করে 2 হাত কতলাচ্ছে, তার চোখ এক নিরীহ চাউনি। স্যার, আমি তো ল্যাবে রিপোর্ট পাঠিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো ডিএনএ পাওয়া যায়নি। লোকটা তো মানুষ না স্যার, শয়তানের অবতার। আমি একা কি করব? আপনাকে দিয়ে কিছু করতে হবে না, যান গিয়ে নীলার খোঁজ নিন। এটা মানসিকভাবে ভেঙে পড়েছে। আপনার মতো গর্ধবকে যে কিভাবে পছন্দ করলো সেটাই আমাদের মাথায় ঢুকলো না। রোহান স্যালুট দিয়ে ঘর থেকে বের হয়ে আসে। করিডোরে হাঁটতে হাঁটতে তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে ওঠে। জানলো না স্পাইডার কিং এখন পুলিশের উচ্চ পদে বসে সবার অলক্ষ্যে তার সাম্রাজ্য বিস্তার করছে। তার গ্যাং এখন শহরের প্রতিটি গলিতে ছড়িয়ে আছে, কিন্তু তারা কেউ তাকে চেনে না। তারা শুধু চেনে তার লোগো, একটা ছোট করাত আর তলোয়ারের প্রতীক। বিকালবেলা শহরের উপকণ্ঠে সেই পুরনো জমিদার বাড়িতে এখন এক বাগান বাড়ি তৈরি করা হয়েছে। নীলা জানলার ধারে বসে বই পড়ছিল। তার পরনে সাদা রঙের সুতির শাড়ি, তাকে চেয়ে অনেক শান্ত হয়ে গেছে। বাবার কুকীর্তি রোহান তাকে ধীরে ধীরে প্রমাণ সহ দেখিয়েছে। নীলা এখন জানে তার বাবা কোনো মহাপুরুষ ছিল না। রোহান ধীরে ধীরে নীলার পেছনে এসে দাঁড়ায়। নীলার কাঁধে হাত রাখে সে। কি পড়ছো নীলা? নীলা চমকে ওঠে, তারপর হাসে। রোহানের স্পর্শ তাকে এক অদ্ভুত শান্তি দেয়। একটা ট্র্যাজেডি গল্প পড়ছিলাম, যেখানে নায়ক তার সব হারিয়ে শেষ পর্যন্ত একা হয়ে যায়। রোহান নীলাকে নিজের দিকে ঘুরায়, নীলার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে। গল্পটা যদি এমন হতো যে নায়ক তার সব হারানোর প্রতিশোধ নিয়েছে এবং তার রাজকন্যাকেও খুঁজে পেয়েছে, তবে কি সেটা সুখী সমাপ্তি হতো না? হয়তো হতো, কিন্তু রোহান, আমার মাঝে মাঝে খুব ভয় লাগে ওই স্নাইডার কিং, সে কি আবার ফিরে আসবে? রোহান নীলার কপালে দীর্ঘ একটা চুমু খায়। তার হাতের আঙুলগুলো নীলার গলার পালস স্পর্শ করে। সে অনুভব করছে নীলার রক্ত কতটা শুদ্ধ। সে আর ফিরে আসবে না নীলা, কারণ তার কাজ শেষ। সে এখন ছায়া হয়ে শহরকে পাহারা দেবে। আর তুমি তো জানো, ছায়া কখনো কথা বলে না। আমি জানি না রোহান, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি একমাত্র মানুষ যে এই বিভীষিকার মাঝে আমাকে আগলে রেখেছো। রোহান নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে। নীলার অগোচরে রোহানের চোখ দুটো জানলার বাইরে দূরে থাকা তার গোপন আস্তানার দিকে চলে যায়। সেখানে এখনো রাখা আছে সেই মাস্ক আর রক্তমাখা করাত। রাত গভীর হয়, নীলা ঘুমিয়ে পড়েছে। রোহান খুব নিঃশব্দে বিছানা থেকে ওঠে, বাড়ির পেছনে গোপন কুঠরিতে যায়। সেখানে রাখা বিশাল স্ক্রিনে দেখা যাচ্ছে শহরের প্রতিটি মোড়ের চিত্র। একটা স্ক্রিন লাল হয়ে ওঠে। দেখা যায় 3 জন ছিনতাইকারী এক বৃদ্ধকে মারধর করছে। রোহান তার স্মার্টফোনে একটা সিগন্যাল পাঠায়। 5 মিনিটের মধ্যে 3 জন কালো পোশাকধারী লোক সেখানে পৌঁছায় এবং কোনো শব্দ ছাড়াই ছিনতাইকারীদের ঘাড় মটকে নিয়ে চলে যায়। রোহান তৃপ্তির হাসে। সে এখন শুধু একজন খুনি নয়, সে এখন এই শহরের অলিখিত ঈশ্বর। সে তার ডায়েরির শেষ পাতায় কলম চালায়। রহস্য সেখানেই সুন্দর, যেখানে তা চিরকাল ঢাকা থাকে। নীলা জানবে না তার স্বামীকে, পৃথিবী জানবে না স্নাইডার কিং কোথায়। অপরাধ যতদিন থাকবে, স্নাইডার ততদিন ছায়া হয়ে থাকবে। ন্যায় বিচার কখনো আইনের মুখাপেক্ষী হয় না, তা রক্ত চায়। রোহান ডায়েরিটা বন্ধ করে একটা গোপন ড্রয়ারে তালাবদ্ধ করে রাখে। সে ফিরে আসে নীলার পাশে। ঘুমন্ত নীলার মুখটা খুব নিষ্পাপ লাগছে। রোহান তার কপালে হাত রাখে। ভোর হচ্ছে, সূর্যের প্রথম আলো জানলা দিয়ে ঘরে প্রবেশ করছে। রোহান এখন একজন সাধারণ এসপি, একজন সাধারণ আদর্শ স্বামী। তার ভেতরে সেই পৈশাচিক মাফিয়া সত্তাটি শান্তভাবে জেগে আছে পরের কোনো অন্যায়ের অপেক্ষায়। পৃথিবী কোনোদিন জানবে না সবচাইতে বড় অপরাধী আসলে সবচাইতে বড় রক্ষক হয়ে তার পাশেই দাঁড়িয়ে আছে।